আপনি আমার ভাবি হন। ভাবি ছাড়া আমি আপনাকে কখনোই নিজের ওয়াইফ ভাববো না, এটা মনে রাখবেন। কাল রাতে কি আমাকে কিছু করেছো? মানে আমাদের মাঝে কিছু হয়েছিল? ইহিতা রিস্তাই অহানের বড় ভাবি হয়, তবে এখন তার বউ। আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। কাল রাতে কি আমাকে কিছু করেছো? মানে আমাদের মাঝে কিছু হয়েছিল? ইহিতা দ্বিধান্বিত চোখে অহানের দিকে তাকিয়ে প্রশ্ন করে। অহান কফির মগে কেবল চুমুক দিতে যাবে, তখনই ইহিতার কথা শুনে চমকে ওঠে। তীক্ষ্ণ নজরে ইহিতার দিকে তাকায়। সদ্য বিয়ে করা অহানের বউ ইহিতা। কাল ওদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে। ইহিতা রিস্তাই অহানের বড় ভাবি হয়, তবে এখন তার বউ। অহান ভ্রু কুঞ্চিত বাঁকা করে তেজি কণ্ঠে বলল। কোনো সন্দেহ আছে নাকি? ইহিতা বলল। সন্দেহ কি হ্যাঁ ভেবে নিব নাকি না ভাববো? অত্যন্ত বিরক্ত সহিত অহান কফির মগ টেবিলের উপর রেখে দাঁড়িয়ে বলল। আপনি আমার ভাবি হন। ভাবি ছাড়া আমি আপনাকে কখনোই নিজের ওয়াইফ ভাববো না, এটা মনে রাখবেন। কথাটা বলে রুম থেকে হন হনিয়ে বেরিয়ে যায় অহান। ইহিতা অহানের রাগী চেহারা দেখে মৃদু হাসে। ছোট্ট অহান এখনো ছোট্টটি রয়ে গেছে, রাগ এখনো নাকের ডগাতেই জমানো। 3 বছর পরও শারীরিক কোনো পরিবর্তন হয়নি। যেমনটা আগে দেখেছিল ঠিক তেমনিই আছে অহান। ভাবনার জগৎ থেকে বেরিয়ে ইহিতা বিছানা গোছাতে থাকে। এই সংসারে ইহিতাই প্রথম পা রেখেছিল আরমানের হাত ধরে। তাদের বিয়ের 2 বছরের মাথায় আরমানের কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। আরমান মারা যাওয়ার পর ইহিতা মানসিকভাবে পুরোপুরিভাবে ভেঙে পড়ে। অহানের বাবা মা যথেষ্ট ভালো মানুষ ছিলেন। ওরা 2 ভাই ছিল, আরমান অহান। তাদের মেয়ে না থাকার দরুন তারা নিজের মেয়ে হিসেবে ইহিতাকে এই বাড়িতেই রেখে দেয়। আরমান মারা গেছে 1 বছর হলো। এর মধ্যে শ্বশুর বাড়ি থাকতেই ইহিতার কয়েকটা বিয়ের সম্বন্ধ আসে। অহানের বাবা আজমল রহমান হামিদা বানুর সাথে আলাপ করে অহানের সাথে ইহিতার বিয়ের ব্যাপারে। হামিদা বানুও এমন কিছু একটা ভাবছিল, সেও এই বিয়েতে সহমত ছিলেন। ইহিতার বাবা মাকে খবর দিয়ে অহান ইহিতার বিয়ের কথা বললে তারাও দ্বিধাবোধ করে না, রাজি হয় এই বিয়েতে। কিন্তু আপত্তিকর বিষয় হলো অহানকে নিয়ে। অহান ছোট থেকে বড় হয় চায়নাতে। সেখানেই পড়াশোনা করার পর ড্রিম ছিল। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করেছে। সেখানের একটি কোম্পানিতে জব করছে অহান। ভালো স্যালারি পাওয়ার কারণে অহান সেখানে সেটেলড হতে চায়। কিন্তু 2 দিন আগে ওর মা হামিদা বানু জরুরি তলব দিয়ে বাংলাদেশে আসতে বলে। অহান এত জরুরি তলবের মূল কারণ জানতে চাইলে হামিদা বানু বলে না। বাংলাদেশে আসলে বলা হবে বলে জানাই হামিদা বানু। অহান ছোট থেকে ওর মাকে প্রচন্ড ভয় পায় এবং কি এখনো তার কথা অক্ষরে অক্ষরে পালন করে। কিন্তু আজমল রহমানের সাথে অহানের বন্ধুত্বের মতো সম্পর্ক। বাবা হওয়ার পাশাপাশি সে অহানের বন্ধুও বটে। এই বিষয়টা ওর মাকে বলতে পারে না। সেই বিষয়টা নির্দ্বিধায় আজমল রহমানের কাছে শেয়ার করে। এখনো অহানের কোনো ব্যতিক্রম হলো না। মার জরুরি তলব পেয়ে অহান ছুটে আসে বাংলাদেশ। বাংলাদেশে এসেই জানতে পারে তার বড় ভাইয়ের বউকে বিয়ে করতে হবে, যে কিনা বিধবা নারী হিসেবে সবার কাছে পরিচিত। অহান তার মায়ের মুখের উপর না করতে পারেনি, কিন্তু আকার ইঙ্গিতে অনেকবার হামিদা বানুকে বোঝানোর চেষ্টা করেছে এই বিয়ে করতে পারবে না। কিন্তু হামিদা বানু তার এক কথাই থেকে যায়, বিয়ে করতেই হবে ইহিতাকে। তারপর আর কি, ঘরোয়া ভাবেই বিয়ে সম্পূর্ণ হয় কাল রাতে। অহান নিজের বিয়ে নিয়ে বেশ চিন্তিত ছিল, আর এদিকে ইহিতা রুমে এসে টুপ করে ঘুমিয়ে পড়েছে। অহানকে যেন দেখেও না দেখার ভান ধরে এমনটা করছে। অহান এটা দেখে নিজেকে শান্ত করে। হুটহাট করে বিয়ে হওয়ার কারণে হাজারটা চিন্তা ভাবনা করতে করতে চোখ লেগে আসে। জার্নি করে আসার পর রেস্ট নেওয়ার সময়টুকু পায়নি বিয়ের কারণে, তাই চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে সারা রাজ্যের ঘুম এসে জড়ো হয় অহানের চোখের পাতায়। ঘুমিয়ে যায় অহান। সকালে ইহিতার ঘুম ভাঙার আগে অহানের ঘুম ভেঙে যায়।
সারা রাত চেয়ারে এক কাতে ঘুমাবার ফলে ঘাড়ে কিছুটা ব্যথা অনুভব করে। ইহিতা তখনও ঘুমে কাঁদা। বিরক্তিকর ভাব নিয়ে ইহিতার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে কিচেনে চলে আসে। আজমল রহমান ও হামিদা বানুও তখন ঘুম থেকে ওঠেনি। ইহিতার বাবা মা কাল রাতেই চলে যায়। অহান টুকটাক রান্নাবান্নার কাজ পারে। সেই সুবাদে এক মগ ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে রুমে ফিরে আসে। রুমে এসে বিছানার দিকে তাকাতেই ইহিতাকে দেখতে পায় বসা। বিছানার উপর বসে মাথা নত করে বিড়বিড় করে কিছু একটা বলছে। অহানের তখন ইচ্ছে জাগে তাকে জিজ্ঞেস করতে, কিন্তু কাল রাতে একাই স্বার্থপরের মতো বিছানায় ঘুমিয়েছে। বিধায় কিছু না বলে সেই চেয়ারে এসে বসে। কফির মগে চুমুক দিতেই যাবে, জ্বরের বেগে ইহিতা অহানের কাছে এসে অদ্ভুত ধরনের প্রশ্ন ছুড়ে দেয়। এমন উদ্ভট প্রশ্ন শুনে কফি খাওয়া আর হলো না অহানের। চলে যায় রুম থেকে। কিছুক্ষণ নিজেদের বাগানে ঘোরাঘুরি করে ওর বাবার রুমে বসে। আজমল রহমান তখন রুমে একাই ছিল। আব্বু, এটা কি করলাম আম্মু? সকালে আসলাম আর রাতেই আমার বিয়ে দিয়ে দিল, তাও আবার ভাবির সঙ্গে। আজমল রহমান আহানকে হাতের ইশারা করে বলল, আস্তে কথা বলো, তোমার আম্মু শুনতে পাবে। কি আসতে বলবো? আম্মু কেন এমনটা করলো? চায়না থেকে আসার আগে কেন বলেনি আমাকে বিয়ের কথা? আগে বললে তো তুমি আসতে না, তাই তোমাকে জানানো হয়নি। আব্বু, তুমি বুঝতে পারছো আমার বিয়ে হয়ে গেছে, তাও ভাবির সাথে। তাতে কি হয়েছে? বিয়ে তো একদিন তুমি করতেই। তাছাড়া তোমার বিয়ের বয়সও হয়েছে। আর ইহিতা অনেক ভালো মেয়ে, ঠিক সবকিছু মানিয়ে নেবে। আব্বু, ভাবি আমার বড়। হ্যাঁ জানি, 1 বছরের বড়। এটা কোনো ব্যাপার না, আজকাল এগুলো কমন ব্যাপার। আমি এই বিয়ে মেনে নিতে পারবো না, কিছুতেই না। কে কি মানবে না শুনি? গম্ভীর কণ্ঠে কথাটা বলতে বলতে রুমে প্রবেশ করে হামিদা বানু। তীক্ষ্ণ নজর অহানের উপর পড়তেই চট করে দাঁড়িয়ে যায়। ওর আম্মুর এমন চাহনি দেখে অহান রীতিমতো ভয় পাচ্ছে। আজমল রহমান তার স্ত্রীর কাছে এসে বললেন, মানে অহন বলছে নতুন বিয়ে করেছে, কিভাবে কি মানিয়ে নেবে এই আর কি। হামিদা বানু আজমল রহমানের কথা শুনে অহনার দিকে তাকিয়ে বলে, তোমার আব্বু যা বলছে তা কি সত্যি? অহান মাথা নত করে উপরে নিচে দোলায়, যার উত্তর, হ্যাঁ। সেটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। ড্রয়িং রুমে এসো, নাস্তা রেডি। বলেই রুম ত্যাগ করলেন হামিদা বানু। অসহায় চোখে নিচের দিকে তাকিয়ে আছে অহান। আজমল রহমান তার ছেলের বিষয়টা বুঝতে পারছে। অহানের কাছে এসে কাঁধে হাত রাখতেই হাত সরিয়ে অহান রুম থেকে বের হয়ে যায়। অহান ড্রয়িং রুমে এসে চুপচাপ নাস্তা খেতে থাকে। ইহিতা এটা ওটা এগিয়ে দিচ্ছিল। অহানের একটা বিষয় খুব অবাক লাগে। অহান 1 বছর পর বাংলাদেশে এসেছে। হামিদা বানু তার নিজের ছেলেকে যত্ন আত্তি না করে ইহিতাকে করছে দেখে মনে হচ্ছে ইহিতা এ বাড়িতে আজ প্রথম এসেছে। ডিম ভাজা পরোটা অহনার সামনে দিয়ে ইহিতার প্লেটে উঠিয়ে দিচ্ছে। এসব দেখে অহান ইহিতার দিকে ক্ষোভ নিয়ে আর চোখে তাকায়। কোন রকম খাবার খেয়ে রুমে চলে আসে। রাগে একা বিড়বিড় করে বলতে থাকে, এটাই দেখার ছিল, নিজের ছেলের চেয়ে ছেলের বউয়ের প্রতি এত মোহাব্বত। এটা কোনো কথা? ইহিতা চা হাতে রুমে প্রবেশ করে। অহানকে টেবিলে পা উঠিয়ে বসে থাকতে দেখে সামনে এসে বলে, অহান, পা নামাও। অহান কপাল থেকে হাত সরিয়ে কপাল কুঁচকে তাকায় ইহিতার দিকে। ইহিতা ঝাড়ি দিয়ে বলে, আমার দিকে তাকাতে নয়, চেয়ারের উপর থেকে পা সরাতে বলেছি। ঝাড়ি শুনে অহান চট করে মাথা নামিয়ে ফেলে। ইহিতা টেবিলের উপর চায়ের কাপ রেখে বলে, ঠান্ডা হওয়ার আগে চাটা খেয়ে নাও। আমি চা খাই না। এনেছি যখন খেতেই হবে, খাও। বলতে বলতে ইহিতা বিছানায় এসে বসে। অহান চরম বিরক্তি নিয়ে চায়ের কাপের দিকে তাকায়। ইহিতার ফোন হাতে নিয়ে অহানকে প্রশ্ন করে, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? না। বয়ফ্রেন্ড? অহান চট করে ইহিতার দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। ভ্রু কুঁচকে বলে, বয়ফ্রেন্ড? হ্যাঁ, বয়ফ্রেন্ড।
আছে? অবাক হয়ে চোয়াল জোড়া শক্ত করে বলে অহান। আশ্চর্য, আমার বয়ফ্রেন্ড থাকবে কেন? আমি শুনেছি বাইরের দেশগুলোতে ছেলেরাই নাকি ছেলেদের সাথে ডেটে যায়, তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কর্তব্য পালন করে। ভুল শুনেছেন। তাহলে তুমি বলতে চাইছো তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনোটাই নেই? না, নেই। বউ? যেখানে আমার গার্লফ্রেন্ডই নেই সেখানে বউ আসবে কোথা থেকে? কি আজগবি প্রশ্ন। সত্যিই নেই? না। এবার ইহিতা দাঁড়িয়ে গিয়ে রেগে কোমরে হাত রেখে বলে। তাহলে আমি কে? অহান এতক্ষণ বুঝতে পারল ইহিতার কথা পেঁচানোর মূল কারণ। অহানের মুখ থেকে স্বীকার করাতে চেয়েছিল ইহিতা ওর বউ, তার জন্য এত ঘুরিয়ে পিছিয়ে কথাগুলো বলেছে অহানকে। কি হলো বলো? ভাবি, এসব কি শুরু করেছেন? কাল রাতে আপনাকে বিয়ে করার কথা বললাম আম্মু, শুনে মাথায় বাস পড়লেও নিজেকে সামলে বিয়েটা করে নিলাম। জানি আপনি এখন আমার বউ, কিন্তু এটা কিভাবে সম্ভব? যাকে ভাবি বলে ডেকেছি সে এখন আমার রিস্তায় বউ হয়ে গেল। এটা কি মানা যায়? আগে তোমার ভাবি ছিলাম, এখন তোমার বউ, এতে সমস্যা তো দেখছি না আমি। বোঝার চেষ্টা করেন, আমি কিভাবে আপনাকে মেনে নিব? আপনি আমার বড়। অনলি 1 বছর, তাতে সমস্যা নেই। আমি যদি মেনে নিতে পারি তোমারও মেনে নিতে হবে। এতক্ষণ অহান কাকে কি বলল, সে তো মানতেই চাইছে না কিছু। সব কিছু মেনে নিয়েছে, আগে পরে কিছু বলে লাভ হবে না বলে মনে হচ্ছে না অহানের। এক হাত কোমরে রেখে আর এক হাতের আঙ্গুল কপালে বোলাতে থাকে। রাগ, বিরক্ত, লজ্জা তিনটেই অহানের মধ্যে বিদ্যমান। ইহিতা হাত বগল দাবা করে অহানের দিকে তাকিয়ে ওর ভাব পড়তে বোঝার চেষ্টা করছে। অহান আর কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায়, বাসার বাহিরে চলে আসে। একা একা কোলাহলবিহীন গলির পথ দিয়ে হাঁটছে, বিয়ের ব্যাপারে ভাবছে। সামনে কি হবে, কি নাম দিবে এই সম্পর্কের অহান জানে না। একটি নিরিবিলি লেকের পাড়ে এসে বসে, সারা দুপুর সেখানে বসেই কাটিয়ে দেয়। বাসার কথা মনে পড়লেই নিজেকে খুব অসহায় মনে হয়। দুপুর পার হয়ে যায়। ইতিমধ্যে ইহিতা ও হামিদা বানু কয়েকবার আহানকে কল দিয়েছে। আহান ফোন পিক করে না, সাইলেন্ট করে রেখে দেয়। রাতে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে বেঞ্চেই ঘুমিয়ে যায় অহান। সুমিষ্ট স্বরে আজানের ধ্বনি কানে আসছে অহানের। তড়িঘড়ি করে উঠে বসে, চোখ কচলিয়ে চারিদিক তাকিয়ে থেকে অন্ধকার বুঝতে পারছে না এখন সন্ধ্যা নাকি রাত। পকেট থেকে ফোন বের করে পাওয়ার বাটনে চাপ দিতে স্ক্রিনে ঘড়ির টাইম ভেসে ওঠে, সঙ্গে 100-এরও বেশি মিসড কল, তাও আবার ওর আম্মুর। অহান ফোন পকেটে পড়ে সর্বশক্তি দিয়ে দৌড় দেয় বাসার দিকে। আজ তো অহান শেষ ওর আম্মুর হাতে। 9টা বাজতে চললো, এখনো অহন বাসায় আসেনি, ফোনটা ধরছে না। আসুক আজ বাসায়, কত তেল হয়েছে শরীরে দেখবো। রেগে নাকের পাটা ফুরিয়ে ফেলে হামিদা বানু। আজমল রহমান তাকে শান্ত করতে চেয়েও দমে যাচ্ছে, কারণ সে আজ প্রচুর রেগে গেছে অহানের উপর। তখনই কই মাছের মতো ছটফট করতে করতে অহান দরজার সামনে এসে দাঁড়ায়। দৌড়ে হাঁপিয়ে গেছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। হামিদা বানু অহানকে দেখা মাত্রই হাতে খুন্তি নিয়ে তেড়ে যায়। অহান ভয়তে আজমল রহমানের পিছনে লুকায়। দাঁত মুখ খিচিয়ে হামিদা বানু বলে, তুমি সরে যাও সামনে থেকে, আজ ওর খবর নিয়ে ছাড়বো। অহান ভীত কণ্ঠে বলে, আম্মু মাফ করে দাও, এমন আর হবে না। গোলামের ঘরের গোলাম, আমার ফোন ধরিসনি কেন? কতবার তোকে কল দিয়েছি দেখিসনি? ফোন সাইলেন্ট করা ছিল আম্মু, প্লিজ মাফ করো। আজমল রহমান মা ছেলের মাঝখানে দাঁড়িয়ে আছে। বেশ আশঙ্কার মধ্যে আছেন তিনি, না জানি খুন্তির বাড়ি না তার গায়ে পড়ে যায়। কোনো মাপ হবে না, মায়ের হবে শুধু। আম্মু এইবারের মতো ছেড়ে দেন, পিচ্ছি মনে করে। হামিদা বানু খুন্তি ফ্লোরে ফেলে দিয়ে বলে, বৌমা বলেছে তাই ছেড়ে দিলাম, নয়তো পুরো শরীরে খুন্তির দাগ বসিয়ে দিতাম। অহান স্বস্তির নিঃশ্বাস ফেলে ইহিতার উদ্দেশ্যে বলে, থ্যাংক ইউ ভাবি, বেঁচে গেলাম। হামিদা বানু ফ্লোর থেকে খুন্তি হাতে উঠিয়ে চিল্লিয়ে বলে, কি বললি তুই?
হামিদা বানুর চিল্লানি শুনেই অহান উল্টো দিকে ফিরে ভয়ে রুমে দৌড় দেয়। আসলে ইহিতাকে ভাবি বলেছে ডেকেছে, তাই হামিদা বানু ফের রেগে গেছে। ইহিতা মুখে হাত রেখে হাসে অহানের এমন দৌড় দেখে। বলতে হবে ছেলেটি ভীষণ ভয় পায় তার আম্মুকে। রাত 10টা। অহান ভয়ে ভয়ে দরজার পর্দা সরিয়ে উকি মেরে দেখে ড্রয়িং রুমে কি করছে সবাই। আসলে দুপুরে কিছু না খাওয়ার ফলে প্রচুর খিদে পেয়েছে অহানের, যার কারণে উকি মেরে দেখছে খাবার টেবিলে বেড়েছে কিনা। আজমল রহমান ও হামিদা বানু চেয়ার টেনে টেবিলে বসে। তখনই হামিদা বানু ইহিতাকে বলে অহানকে ডেকে আনতে। অহান এটা শুনেই পর্দার আড়াল থেকে চট করে বেরিয়ে ফট করে একটি চেয়ার টেনে বসে পড়ে। ওর এমন কাণ্ডে সবাই বিস্মিত চোখে তাকায়। অহান সবার দিকে না তাকিয়েই বুঝতে পারে ওর এমন আগমনে সবাই অবাক হয়েছে। তাই সবকিছু স্বাভাবিক করার জন্য উঠে শান্তভাবে দাঁড়িয়ে রুমে চলে যায়। 30 সেকেন্ড পর ধীরে ধীরে রুম থেকে ড্রয়িং রুমে এসে চেয়ার টেনে বসে। সবাই এবারও একই নজরে আহানের দিকে তাকিয়ে যায়। আহান বুঝতে পারছে না কি করলে তারা ওর উপর থেকে নজর সরাবে। আসলে তারা বোঝার চেষ্টা করছে অহান কি করতে চাইছে। ইহিতা অহানের এমন কাণ্ডে এক ঠোঁট কামড়ে ধরে হাসি আটকিয়ে তাদের স্বাভাবিক করতে খাবার বেড়ে দিয়ে কথা বলতে থাকে। অহান কিছুটা হাঁপ ছেড়ে বাঁচে। খাবার খাওয়াই এক পর্যায়ে অহান মৃদু স্বরে হামিদা বানুকে বলে, আম্মু, আমাকে কাল চায়না যেতে হবে। এখানে আসার কারণে তাড়াহুড়োই ছুটি আনতে পারিনি। পরশুদিন অফিসে না গেলে সমস্যা হতে পারে। হামিদা বানু কিছুক্ষণ চুপ থেকে বললেন, যাও। অহান মনে মনে খুশি হয়ে যায়। ওর খুশির ঝলক চেহারায় ফুটে ওঠে, কিন্তু বেশিক্ষণ খুশির ঝলক চেহারায় টিকে রইল না। খুশি বানুর কথা শুনে খাবার খাওয়া বন্ধ হয়ে যায় অহানের। সে বলল, ইহিতাকে ওর সাথে নিয়ে যাবে চায় না, এটা আমার আদেশ। বলেই তিনি উঠে চলে যায়। অহান হাঁ করে ওর আম্মুর যাওয়ার দিকে তাকায়। পরক্ষণে ইহিতার দিকে তাকাতেই ইহিতা মুচকি হেসে এক চোখ টিপ দেয়। সঙ্গে সঙ্গে অহানের হাঁ করা মুখ বন্ধ করে নেয়। আজমল রহমান এটা দেখে মুচকি মুচকি হাসতে থাকে। আমাদের অহান পুরো আহম্মক হয়ে গেছে। ভাবলো কি আর হলো কি, জীবনটা ফুটবল হয়ে গেল। যখন যে পারছে পা দিয়ে ছুটিয়ে দিয়ে যাচ্ছে। চায়না গিয়ে কি ভাবি দেবরের সম্পর্ক ঠিক হবে নাকি এমনই রয়ে যাবে। রাত পেরিয়ে সকাল হলো। রাতেই ইহিতা কাপড় চোপড় গুছিয়ে রেখেছে। নাস্তা সেরে 10টার দিকে এয়ারপোর্টে আসে ওরা। সঙ্গে হামিদা বানু ও আজমল রহমানও এসেছে। ইহিতার পাসপোর্ট ভিসা আগে থেকেই হামিদা বানু ম্যানেজ করে রেখেছিল। এয়ারপোর্টে বসে ইহিতাকে অহানের বিষয়ে অনেক কিছু বলে হামিদা বানু তাও অহানকে শুনিয়ে শুনিয়ে বলে, ইহিতা, অহন যদি উল্টাপাল্টা কিছু করে বা তোমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে তুমি আমাকে কল দিবে, তারপর দেখবে আমি ওর কি হাল করি। অহান তো পাশে দাঁড়িয়ে ওর আম্মুর কথাগুলো শুনে যাচ্ছে। আরো অনেক কিছু বলে হামিদা বানু। তখনই মাইকে অ্যানাউন্সমেন্ট হতে থাকে। অহান দ্রুত ওর আব্বু আম্মুর পা ছুঁয়ে সালাম করে ইহিতাকে রেখেই হাঁটতে থাকে। তখনই আবার ফিরে এসে ইহিতাকে সাথে নিয়ে প্লেনের উদ্দেশ্যে ছোটে। দুজনেই পাশাপাশি সিটে বসেছে। আহান ওর হাতের ব্যাগটা উপরে রেখে জানালার পাশের সিটে বসে। অহান এখন প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। আর চোখে ইহিতার দিকে তাকিয়ে দেখে সে হাত দুটো পিছনের দিকে দিয়ে গলার কিছু একটা পড়ছে। যাই পড়ুক না কেন তাতে ওর কি। চোখ সরিয়ে নেয় অহান, কিন্তু পরক্ষণে মনে পড়ে ইহিতা প্রথম প্লেনে চড়েছে। প্লেন যখন আকাশে উড়াল দিবে তখনই ওকে চাপটে ধরতে পারে। এটা দেখে অহান দ্রুত হাত উঁচুতে উঠিয়ে বগল দাবা করে রাখে। ইহিতা অহানের এমন কাণ্ড দেখে ঠিক বুঝতে পেরেছে কেন এমন করেছে অহান। এই যে নিজেকে এত স্মার্ট ভেবো না, আমার এত ভয় নেই। ইহিতা কথাটা বলেই চোখে রুমাল বাঁধতে শুরু করে। অহান ইহিতার কথায় পাত্তা না দিয়ে একইভাবে বসে রয়। কিছুক্ষণের মধ্যে প্লেন আকাশপথে উড়াল দেয়। প্লেন এতটা ঝাঁকি লাগার পরও ইহিতা চোখে রুমাল পেঁচিয়ে হেলান দিয়েই বসেছিল।
অহান এটা দেখে কিছু অবাক হলেও পরে সামলে নেয়। ওরা সকালের দিকে পৌঁছে যায়। বাংলাদেশে তখন রাত। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতেই ইহিতার দিকে কিছু লোক অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তাকানোটাই স্বাভাবিক, কারণ ইহিতা তো তাদের মতো স্টাইলিশ ড্রেস আপ পরেছে। তারা দেখেই বুঝতে পারে এরা বাংলাদেশি নয়তো ইন্ডিয়ান। অহান একটা ট্যাক্সি ডেকে উঠে বসে। গাড়িতে বসে ইহিতা অহানকে বলে, তুমি যেখানে থাকো সেই ফ্ল্যাটটি কি তোমার কোম্পানি থেকে দিয়েছে? কোম্পানির এমডি তো আমার শ্বশুর, যে দিয়ে দিবে ফ্ল্যাট। বাঁকা করে বলার কি আছে, সোজাভাবে বললেই তো হয় ভাড়া থাকে। কেন, আপনি জানেন না? না। ওয়াও, আমার ঘাড়ে ঝুলে পড়েছেন, অথচ আমার বিষয়ে কিছুই জানেন না। ফালতু কথা বলবে না অহান। আর তোমার মতো অসভ্য ছেলের বিষয়ে জানার আমার কোনো ইচ্ছে নেই। অহান রেগে সোজা হয়ে বসে, আঙ্গুল তুলে বলে, আমি অসভ্য? আপনি অসভ্য। কাল সকালে উঠেই আমাকে কি বলেছেন? রাতে কিছু হয়েছিল? হ্যাঁ বলেছি তো। তো মানে? আরে আমি সহজ সরল বাচ্চা ছেলে, ইন্টিমেট মানে কি সেটাও বুঝি না, আর আপনি আমাকে এসব জিজ্ঞেস করছেন? লজ্জা করে না আপনার? যত সব ফাউল। ইহিতা অহানের একটু সামনে গিয়ে ঘাড় কাত করে আস্তে করে বলে, তাহলে বন্ধের দিন ফ্ল্যাটে মেয়ে মানুষ নিয়ে এসে কি লুডো খেলো? ইন্টিমেট মানে বোঝো না? এমনিতেই ইহিতা অহানের কাছে এসেছে দেখে পিছনে সরে গেছে অহান। এখন আবার ওর বলা কথাটা শুনে অহানের চোখ রসগোল্লার মতো বড় হয়ে যায়। ইহিতা পিছিয়ে এসে বলে, এত বড় করে তাকালে চোখের মনি খুলে আমার হাতে এসে পড়বে। অহান বড় নিঃশ্বাস নিয়ে খুব কষ্টে একটা ঢোক গেলে স্লোলি ভাবে সামনে তাকায়। এমন ভাবে বসে রয় দেখে মনে হচ্ছে পাশে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট একটি বিড়ালের বাচ্চা বসে আছে। অহানের এমন অবস্থা দেখে ইহিতা মনে মনে বলে, জাস্ট শুরু করলাম, তোমার সব খারাপ অভ্যাসগুলো আস্তে আস্তে খোলাসা করবো আহান। ইহিতা ভাবি কিভাবে জানলো আমি মেয়েদের সাথে ইন্টিমেট হই বন্ধের দিন? তাহলে সে কি আমার উপর নজর রাখছে? যতটা সহজ সরল ভেবেছিলাম সে তো তার চেয়েও কঠিন। আমার বাকি খারাপ কাজ? না না, আমাকে জানতে হবে সেগুলো জানে কিনা। এসব যদি আম্মুর কানে যায় তাহলে সে নিশ্চয়ই আমার পিছনে লোক লাগিয়েছে। মনে মনে কথাগুলো বলে ঢোক গেলে অহান। অনেকক্ষণ পর ওরা বাসায় চলে আসে। অহান ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। বিল্ডিংটা 5 তলা ছিল। অহান থাকে 2 তলায়। ফ্ল্যাটের সামনে এসে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে এসে ইহিতার মেজাজ বিগড়ে যায়। পুরো ঘর অপরিষ্কার। চিপস, জুস, নুডলস ইত্যাদি আরো অনেক কিছুর খোসা এখানে সেখানে ফেলানো। 2টা রুম, বাম দিকের রুমের সঙ্গে কিচেন, মাঝখানে ছোট্ট একটা ড্রয়িং রুম। ঘরের ভিতরে আলো বাতাস আসার কোনো পদ্ধতি নেই। অল টাইম লাইট জ্বালানো থাকে। তবে ঘর বেশ ঠান্ডা। ইহিতা অহানের দিকে ডাকি চোখে তাকাতেই অহান মুখে হাসি রেখা টেনে বলে, ব্যাচেলর সংসার, তাই এমন। বাকিটা শোনার আগেই ইহিতা কিচেনে আসে। সেখানে একই অবস্থা, আধোয়া থালা বাসন, চামচ, কড়াই আরো অনেক কিছু বেসিনে রাখা। কিচেন থেকে অহানের রুমে আসে। পুরো রুমে কাপড় চোপড় এখানে ওখানে ফেলানো। জুতোর কোনো ঠিকানা নেই, মানে রুম পুরো গরুর ঘরের মতো। ইহিতা পরের রুমের দরজা খুলে দেখে এই রুমটা মোটামুটি গোছানো। দরজা বন্ধ করে ড্রয়িং রুমে এসে ফোনের দিকে তাকিয়ে বলে, বুঝতে পেরেছি, আম্মুর কাছে একটা কল দিতে হবে। কথাটা অহান শোনা মাত্রই ইহিতার কাছে এসে মিনতির স্বরে বলে, প্লিজ ভাবি, সরি ইহিতা, আম্মুর কাছে কল দিবেন না। আমি কথা দিচ্ছি 4 ঘন্টার মধ্যেই ঘর একদম চকচকে করে ফেলবো। প্লিজ কল দিবেন না। সত্যি তো? পাক্কা সত্যি। তাহলে কলেজে গেলে পড়ো। বলেই ইহিতা ওর ট্রলি নিয়ে গোছানো রুমে আসে। অহান ধপ করে ছোট সোফায় বসে পড়ে। কান্না ফেস বানিয়ে বলে, যা করতে পছন্দ করি না তাই আজ করতে হবে। কোথায় ফেসে গেলাম দয়াল। ইহিতা চিল্লিয়ে রুম থেকে বলে, অহান, কাজ শুরু করেছো?
অহান ইহিতার কথা শুনেই চট করে দাঁড়িয়ে ঘর গোছানোর কাজে লেগে পড়ে। প্রথমে সব ময়লা একটি পলিথিনে ওঠাতে থাকে, তারপর ঝাড়ু দিয়ে রান্নাঘরে থাকা আধোয়া থালা বাসন ধুতে থাকে। এরই মধ্যে ইহিতা কিচেনে আসে ঠান্ডা পানি খাওয়ার জন্য। অহানকে থালা বাসন ধুতে দেখে ওর দিকে তাকাতে তাকাতে ফ্রিজ খোলে। অহান ইহিতাকে ফ্রিজ খুলতে দেখেই চোখ মুখ কুচকিয়ে অন্যদিকে তাকায়। ইহিতা ফ্রিজ খোলার সাথে সাথে থ হয়ে যায়। কিছুক্ষণ ফ্রিজের দিকে তাকিয়ে থেকে অহানের দিকে ক্রোধিত চোখে তাকায়। অহান তখন ঘাড় অন্যদিকে ঘুরিয়ে থালা বাসন মাজছিল। ইহিতা ঠাস করে ফ্রিজ লাগিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, গাধা দেখেছি, কিন্তু তোমার মতো এমন গাধা আমি আগে কখনো দেখিনি। অহান ঠিক একভাবেই দাঁড়িয়ে থালা বাসন মাজছে, কোনো প্রতিক্রিয়া নেই, জানে এসব এখন শুনতেই হবে। ইহিতা ফের চিল্লিয়ে চিল্লিয়ে বলে, যেমন নোংরা ঘর করে রাখে তেমন ফ্রিজটাও নোংরা করে রেখেছো। কি কি আবর্জনা রেখেছো ফ্রিজের মধ্যে! পচা সবজি, খালি ক্যান, খালি পানি, তার সাথে দুধের বোতল, বাসি তরকারি, ডিমের খোসা, এমনকি দাঁত মাজার পেস্ট, ব্রাশও সেখানে রেখে দিয়েছো। ছি! অহানের কোনো পরিবর্তন হয়নি, একইভাবে দাঁড়িয়েই থালা বাসন ধুতে ব্যস্ত। তুমি এত নোংরা কবে থেকে হলে? সবার সামনে তো খুব স্মার্টনেস দেখাও, আর ভেতরে নোংরা কোথাকার। ইহিতার কথা এবার পাল্টা জবাব দেয় অহান। থালা বাসন হাত থেকে ঠাস করে রেখে বলে, আমার ঘর, আমার রুম, আমার ফ্রিজ, আমি যা মন চাই তাই করতে পারবো, তাতে আপনার কি? আমাকে নোংরা বলার আপনি কে? ইহিতা অহানের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আচ্ছা, আমি কে তোমার সেটা আম্মুকে কল দিয়ে জিজ্ঞেস করি। ওয়েট। বলেই কল দিতে নিলেই তখনই ইহিতা ওর পায়ের কাছে কিছু একটা অনুভব করে। তাকিয়ে দেখে অহান ইহিতার দুই পা জড়িয়ে ধরে রেখেছে। ইহিতা এক ভ্রু উঁচু করে বলে, কি? অহান গানের সুর মিলিয়ে ইহিতাকে বলে, ভাবি গো, আম্মুরে বইলেন না, আম্মু আমাকে পিটাইয়া তক্তা বানাবে। ও ভাবি গো, মাফ করেন। ইহিতা মুখে হাত রেখে মিটমিটিয়ে হাসে। ওর এখন মন চাইছে খিলখিল করে হাসছে অহানের কাণ্ড দেখে, কিন্তু কোনো রকম হাসি থামিয়ে ভারী কণ্ঠে বলে, ওঠো। না, আগে বলেন আম্মুরে কল দিবেন না। আচ্ছা যাও, কল দিব না। এবার উঠো, থালা বাসন ধুয়ে নাও, আর হ্যাঁ, ফ্রিজও সুন্দর করে পরিষ্কার করবে। ওকে। অহান খুশি হয়ে পা ছেড়ে উঠে দাঁড়ায়। ইহিতা চলে যাওয়ার সময় বলে, আমাকে ভাবি বলে ডেকেছো, নেক্সট টাইম যেন আর না শুনি। নাম ধরে ডাকবে আমার। অহান মনে মনে ইহিতার উপর ক্ষোভ নিয়ে কাজ করতে থাকে। অহানের ভালো দিনগুলোতে খুব বেশি মিস করছে এখন। কান্না ফেস বানিয়ে থালা বাসন ধুতে থাকে। 3 ঘন্টা পর কিচেন, ফ্রিজ, ড্রয়িং রুম পরিষ্কার করা শেষ। এয়ারপোর্ট থেকে আসার পর কিছুই খাওয়া হয়নি অহানের। ইহিতাও খায়নি। খালি পেটে এত এত কাজ করে অহান টায়ার্ড। গলায় তোয়ালে ও হাতে বালতি নিয়ে ওর রুমের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ঘামে মনে হচ্ছে কৌশল করে দিয়েছে। এত কাজ অহান কখনোই করেনি। আজ এত কাজ করতে করতে জিহ্বা বাহিরে এসে পড়েছে। বালতিতে পানি নিয়ে নিচের রুমে যাচ্ছে রুম মোছার জন্য। একবার রুমে দিতেই কলিং বেল বেজে ওঠে। আহান বালতি রেখে দরজা খুলতে নিলেই ইহিতা রুম থেকে বের হতে হতে বলে, আই না, দরজা খুলবে না তুমি, তোমার হাতে ময়লা। অহান ওর হাত দুটোর দিকে তাকালো। কই, ময়লা তো দেখছে না। ইহিতার দিকে গাল ফুলিয়ে তাকায়। এত কাজ করেছে, ময়লা তাকাতেই পারে, তাই বলে কি দরজা খোলা নিষিদ্ধ? একটু পরে আবার না বলে বসে, গায়ে ময়লা, পাশে থেকে বের হও। কথাগুলো মনে মনে আওড়াচ্ছে অহান। ইহিতা দরজা খুলে দেয়। হাসি মুখে একটি যুবক ভেতরে আসে। যুবকটি আগে থেকেই ইহিতাকে চিনত। সে ছিল অহানের কাছের বন্ধু রিফাত। তারা একসাথেই চায়না এসেছে। একই অফিসে কাজ করলেও তাদের ফ্ল্যাট ভিন্ন। রিফাত এই বিল্ডিং এর 3 তলায় থাকে। ইহিতা ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, আরে রিফাত যে, কেমন আছো? ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? এই তো আছি। তা আপনি? কথাটা বলে শেষ করার আগেই অহানের দিকে চোখ পড়ে।
রিফাত জিজ্ঞেস করে। ভাবি, এই ছেলেটাকে চেহারায় ময়লা মাখানো, আপনাদের বাসায় নতুন কাজের লোক নাকি? আর আহান কোথায়? ওকে দেখছি না যে। ইহিতা প্রথম হেসে দিয়েও আবার মুখে হাত রেখে হাসি থামায়, বলে, অহান এখানে সেখানেই আছে, ভেতরে এসো, বসো। না ভাবি, আমি এখন বসবো না। দেখে মনে হচ্ছে ঘর পরিষ্কার করা হচ্ছে। ভালো করে পরিষ্কার করান। অহান শালায় জন্মের নোংরা, ঘর অপরিষ্কারই রেখে দেয়। আমি যাই, পরে আসবো না আবার। বলেই রিফাত দ্রুত বাসা থেকে বের হয়ে যায়। আসলে রিফাত জানতো এটাই অহান, তাই একটু মজা নিয়ে গেল অহানের সাথে। ইহিতা মিটমিটিয়ে হেসে দরজা বন্ধ করে দেয়। অহান রিফাতের কথায় ডাকে ফুসফুস করছে। কাজ করতে করতে চেহারায় হাল খারাপ হয়ে গেছে অহানের। তাহলে বুঝুন কত কাজ করেছে আজ অহান। ইহিতা ভারী কণ্ঠে বলে, এইভাবে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ঘর মুছে গোসল করে এসো। চেহারার যেই হাল করেছো তাতে রিফাতের কথাই সত্যি ছিল। কথাটা বলে ইহিতা এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসে রুমে। অহান বেচারা বালতি নিয়ে এক বুক কষ্ট নিয়ে রুমে চলে আসে। কান্না ফেস বানিয়ে রুম জোরে জোরে মুছতে থাকে। সময় কেটে যায়, 1টা বেজে গেছে। ইহিতা গোসলে অনেক আগেই করে নিয়েছে। এদিকে অহান গোসল করে তোয়ালে পেঁচানো অবস্থায় শুয়ে পড়ে বিছানায়। আজ অনেক কাজ করেছে সে। মনে পড়লেই অহানের ডাকে কাঁদতে ইচ্ছে করছে। ইহিতা উঠতেই কলিং বেল বেজে ওঠে। রুম থেকে বেরিয়ে দরজা খুলে দেখে খাবার ডেলিভারির লোক এসেছে। ইহিতা খাবার অর্ডার করেছিল। টাকা দিয়ে খাবারগুলো নিয়ে সার্ভ করে ছোট্ট টেবিলে রাখে। চিল্লিয়ে অহানকে ডাকে খাবার খেতে। ইহিতা টিভি অন করে খাবার খাচ্ছে। অহানের শরীর কাজ করতে করতে অনেকটা দুর্বল হয়ে গেছে, যার দরুন হেলে দুলে হেঁটে ড্রয়িং রুমে আসে। খাবারের প্লেট হাতে নিয়ে দ্রুত খেতে শুরু করে। ইহিতা অহানের দিকে তাকিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে নেয়। অহানের পরনে 3/4 প্যান্ট, সেটার হাঁটুর দিক থেকে কিছু অংশ ছেঁড়া, হাত কাটা গেঞ্জি। অহানকে পর্যবেক্ষণ করার পর খাওয়াই মন দেয়। অহান খিদের চোটে ইহিতার আগে খাওয়া শেষ করে। হাত ধুয়ে উঠে চলে যেতে নিলে ইহিতার ডাকে থেমে যায়। পিছনে ফিরে বলে, কি? এটা পড়ো। একটা কাগজের খাম অহানের দিকে এগিয়ে দেয় ইহিতা। এটা কি? রুলস। কিসের? কার? তোমার জন্য, পড়ো। আমার রুলস মানে? এখন এখানে থাকতে হলে কি আমাকে রুলস মেনে চলতে হবে? ইহিতা পানির মগ টেবিলের উপর রেখে বলে, অবশ্যই। পারবো না। আমি পারবো। কি? আম্মুকে কল দিন। অহান কথাটা শুনেই রাগে চোয়াল জোড়া শক্ত করে ফেলে। অনিচ্ছা সত্ত্বেও কাগজের খাম হাতে নিয়ে খুলে পড়তে থাকে। রুলসের 1 নাম্বারটি ছিল প্রতিদিন সকালে যথারীতি সময় উঠে নাস্তা তৈরি করতে হবে, তারপর অফিসে যাবে। দুপুর ও রাতের রাস্তা ইহিতাই করবে। অফিস থেকে এসে ঘরের সব কাজও করতে হবে অহানের। প্রথমটা পড়েই ইহিতার দিকে তাকায়। ইহিতা অহানের দিকে তাকিয়ে বলে, নেক্সট। দ্বিতীয় রুলস ছিল কোনো মেয়েদের সাথে কথা বলা তো দূর, নজরেও তাকানো যাবে না, সব মেয়েদের আপু বলে রাখতে হবে। তৃতীয় রুলস ছিল কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য পান করা যাবে না, সেটা সিগারেটই হোক না কেন। আর 10টার আগে বাসায় আসতে হবে। মাঝে মাঝে অফিসে কাজ থাকে, তখন লেট করে বাসায় আসতে হয় আমার। সেই ব্যাপার ভিন্ন। চতুর্থ নাম্বার রুলস ছিল ইহিতার সব কথা পাই টু পাই শুনতে হবে, আর না হলে জাস্ট একটা কল যাবে বাংলাদেশে। রাগে অহান চোখ বন্ধ করে নেয়। রাগে নিঃশ্বাস ফেলে টেবিলের উপর 2 হাত রেখে ইহিতার দিকে ঝুঁকে চেহারার সামনে গিয়ে বলে, যদি আমি আপনাকে এখানে মেরে গুম করে দেই বা আপনার ফোন ছিনিয়ে নেই, তারপর তো আম্মুর সাথে যোগাযোগ করতে পারবেন না, তখন? ইহিতা সেখানে থাকা ছোট্ট চামচ দিয়ে অহানের মাথায় ঠাস করে বাড়ি মেরে দেয়। অহান চামচের বাড়ি খেয়ে ইহিতার কাছ থেকে সরে এসে মাথায় হাত বুলাতে থাকে। ইহিতা টেবিলের নিচ থেকে ফোন বের করে টেবিলের উপর রেখে লাউড স্পিকারে দেয়। তখনই ফোনের অপর পাশ থেকে হামিদা বানুর ছাজালো কণ্ঠের স্বর শোনা যায়, নবাবজাদার ঘরে হারামজাদা, তোর এত বড় সাহস!
তুই আমার মাইয়ারে মাইরা গুম করে ফেলবি বলছিস? আবার ফোন ছিনিয়ে নিবি? তোরে আমি ব্লেন্ডারে ভরে জুস বানিয়ে খাবো। নিজের মায়ের এমন সাজালো কণ্ঠের স্বর শুনে অহান বড় চেয়ে ঢোক গেলে আমতা আমতা করে বলে, আম্মু, আমি তো ইহিদার সাথে মজা করছিলাম। তুমি এটা সিরিয়াসলি নিচ্ছ কেন? শোন হারামজাদা, এখন যেটা বলছিস সেটা যেন মজা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। যদি ইতিহার কিছু হয় রে, তোকে মেরে তারপর আমি ক্ষান্ত হব। আর ইতিহা তোর ভাবি নয়, বউ হয়, কথাটা মনে রাখিস। বলেই লাইন কেটে তাই হামিদা মানু। অহান কপালে হাত রেখে বসে পড়ে সোফায়। ইহিতা বাঁকা হেসে খেয়েই যাচ্ছে। অহান যে এমন কিছু বলবে সেটার ধারণা ইহিতা আগেই করেছিল, তাই তখন অহানের আড়ালে হামিদা বানু কল দিয়ে লাইনে রেখেছিল। ছোট্ট টেবিলের উপরে খাবার রেখে ফ্লোরে বসে খাচ্ছিল ইহিতা, আর ফোন তার পাশেই রেখেছিল, যার কারণে হামিদা বানু অহানের বলা কথাগুলো সহজেই শুনতে পায়। ইহিতা প্লেটে হাত ধুয়ে উঠে দাঁড়িয়ে রুমে যাওয়ার আগে বলে যায়, টেবিল পরিষ্কার করে প্লেটগুলো ধুয়ে রেখো। অহান চেয়ারের কান্না ভাব ফুটিয়ে ময়লা প্লেট বেসিনে রাখতে লাগলো। অহান ভালো করে বুঝে গেছে এখন থেকে কাজ করেই জীবিকা নির্বাহ করতে হবে, তাও ঘরের জন্য। রাতে অহান ইহিতা যে রুমে ঘুমিয়ে আছে, সারাদিন খাটাখাটনি করার ফলে অহান ঠিক ঘুমিয়ে আছে, কিন্তু ইহিতা এখনো জেগে আছে। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। জানালার গ্রিল ভেদ করে চাঁদের আলো ইহিতার গায়ে এসে পড়েছে। এক হাত দিয়ে জানালার গ্রিলের ফাঁকায় হাত দিয়ে এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে। চোখ মুখ ক্লান্তিহীন, কোথায় একটা উদাসীন বিষাদের ছায়া। সুন্দর চোখ জোড়াতে অদ্ভুত শূন্য দৃষ্টি। অন্য হাতে ছোট্ট একটি ছবির ফ্রেম। সেই ফ্রেমের উপর চাঁদের আবছা আলোয় অস্পষ্ট বোঝা যাচ্ছে কোনো যুবকের ছবি। ইহিতা সন্তর্পণে দীর্ঘশ্বাস ছাড়ে। জানালা লাগিয়ে বিছানায় এসে বসে। বালিশের নিচে ছবির ফ্রেমটি রেখে শুয়ে পড়ে। সকালে ছবির অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে অহানের। আড়ামোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে মেইন দরজা খুলে দুধের বোতল ও নিউজ পেপার নিয়ে ভেতরে আসে। শুরু করে দেয় ব্রেকফাস্ট বানানোর কাজ। 1 ঘন্টা পর সব খাবার টেবিলে সাজিয়ে ফ্রেশ হতে চলে যায়। ততক্ষণে ইহিতা ঘুম থেকে উঠে গেছে। বাহিরে এসে খাবার রেডি দেখে ফোনে একটা ছবি তুলে হামিদা বানুর কাছে পাঠায়। অহান পুরো অফিসের জন্য রেডি হয়ে বের হয়। ইহিতার খাবারের প্লেট আর অহানের খাবারের প্লেট আলাদাভাবে রাখা ছিল। অহানোর প্লেট কাছে নিয়ে খাবার খেতে শুরু করলে ইহিতা ওর প্লেট নিজের কাছে নিয়ে এসে ওর প্লেটটা অহানের কাছে দেয়। অহান ক্ষোভ নিয়ে ওর দিকে তাকাতে থাকে। ইহিতা ইশারায় ওকে খেতে বলে। অহান খেতে শুরু করে। খাওয়ার পর্ব ঠিকঠাক থাকলেও যখন অহান অফিসে যাবে তখন ঘটে বিপত্তি। ইহিতা অহানকে অদ্ভুতভাবে রেডি করিয়ে দেয়। যেমন মাথায় তেল দিয়ে মাঝখান থেকে সিথি করে দিয়েছে, শার্টের হাতা ভোলা টানা খুলে বোতাম লাগিয়ে শার্ট ইন করে দিয়েছে। পুরো ঠিকঠাক করানোর পর ইহিতা একটা ছবি তোলে। গালে হাত দিয়ে অহানের দিকে তাকিয়ে বলে, এবার ঠিক আছে? অহান ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে বলে, আমি এখন যাই। হ্যাঁ যাও। অহান কান্না ফেস নিয়ে দরজা খুলে বের হতে থাকে। কি ছিল আর এখন কি হয়ে গেল? সেই স্মার্ট ড্যাশিং লুক আলা অহান এখন খেতে পরিণত হয়েছে। এটা কোথাকার বিচার? আজ অফিসে গেলে ইজ্জত যাবেই, এতে কোনো সন্দেহ নেই। অফিসে এসে অহানের ইজ্জতের ফালুদা হয়ে যায়। সবার ওকে দেখে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। যে মেয়ে কর্মচারীদের সাথে অহান ফ্ল্যাট করত, তারাও এখন ওকে দেখে মুখ চিপে হাসছে। সবার কাছে এখন অহান হাসির পাত্র কেবল। অহান বেচারা মুখ ভার করে নিজের স্থানে এসে বসে, কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারে না। তার আগেই বসের পিএ এসে অহানকে ডাকে। অহান বসের সাথে দেখা করতে তার কেবিনে আসে। ছুটি না নিয়ে যাওয়ার ফলে প্রথমে বস ওকে বকাঝকা করে, পরক্ষণে অহানের এমন নতুন পরিবর্তন দেখে হেসে দেয়। অফিসের বসও তাকে দেখে হেসেছে। এর চেয়ে খারাপ কিছু আর কি হতে পারে?
অফিসের অহান ছিল হ্যান্ডসামদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি, সবার সাথে ভাব দেখিয়ে কথা বলতো। আর আজ সেই অফিসের মধ্যে আনস্মার্টদের মধ্যে একজন। অহান চুপচাপ নিচের সিটে বসে কাজ করতে থাকে। আশেপাশের কর্মচারীরা যা বলছে সব চুপচাপ শুনে যাচ্ছে। তখনই ওর কাছে রিফাত আসে। অহানের কাঁধে হাত রাখতেই পিছনে ফিরে তাকায় অহান। সঙ্গে সঙ্গে রিফাত চমকে যায়। এ কাকে দেখছে সে? যে ছেলে তার স্মার্টনেস দেখিতে সবাইকে জেলাস ফিল করাতো, আর আজ তার এমন করুণ হাল। খুব ভাববার বিষয়। রিফাত কিছু বলতে যাবে তখনই অহান রিফাতের কোমর পেঁচিয়ে ধরে এমন অবস্থার জন্য কান্না করতে থাকে। সব কর্মচারীরা আরো আগ্রহ নিয়ে ওদের দুইজনের দিকে তাকিয়ে আছে। রিফাত এটা দেখে অহানের পিঠে হাত রেখে বলে, সবাই দেখছে, কান্না থামা অহান। অহান চট করে রিফাতের কথা শুনেই ওকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে বলে, আমি কান্না করছিলাম না, কান্নার অভিনয় করছিলাম। এই ছেলে কখনো শুধরাবে না। লাঞ্চ টাইমে অহান রিফাতকে সব কিছু খুলে বলে। সাথে কালকের বলা কথার জন্য গালে একটা পাঁচও মেরেছে, যার কারণে রিফাতের গাল লাল হয়ে আছে। একটা বাটি আইসক্রিম কিনে গাল লাল হওয়া স্থানে লাগাতে লাগাতে বলে, তার মানে তুই বলতে চাইছিস ভাবে এখন তোর বউ? অহান চোখ রাঙিয়ে বলে, তাহলে এতক্ষণ তোকে কি রবীন্দ্রনাথের কবিতা শুনিয়েছি? বুঝতে পারছি, আর বলা লাগবে না। কিছুক্ষণ দুজনেই নীরব থাকে। পরক্ষণে রিফাত নীরবতার চিহ্ন করে বলে, দোস্ত, বিয়ে করলি, ট্রিট দিলি না? কথাটা বলে রিফাতের দেরি হলেও আহানের পাঞ্চ মারতে দেরি হলো না। এবার অপর গালে মেরেছে। অহান রাগে বলে, ট্রিট দিলাম, এবার ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করে নিস। রিফাত এগাল থেকে আইসক্রিম নিয়ে অপর গালে লাগাচ্ছে। ব্যথায় কাতর মাখা কণ্ঠে বলে, ভাবিকে বলে তোর শাস্তি দ্বিগুণ করব, দাঁড়া। আহ। রাতে সারাদিন ইহি তার বদ্ধ রুমে একা একা সময় কাটিয়ে দেয়। অনেকক্ষণ পর্যন্ত হামিদা মানুষ সাথে কথা বলেও সময় যেন কাটছে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বাজতে 10 মিনিট বাকি। ইহিতা দরজার সামনে দাঁড়িয়ে পায়চারি করছে। 10টা 9 মিনিট হতেই কলিং বেল বেজে ওঠে। ইহিতা তড়িঘড়ি করে দরজা খুলে দেয়। দরজা খুলতেই ইহিতা অহানের ক্লান্তি মাখা চেহারা দেখতে পায়। সাথে চেহারায় ফুটে আছে রাগের ছটা। ইহিতা পাশে সরে দাঁড়ায়। অহান ইহিতার দিকে না তাকিয়েই হনহনিয়ে রুমে চলে যায়। ইহিতা দরজা লাগিয়ে মনে মনে বলে, মনে হয় অহান রেগে আছে, আজ একটু বেশিই হয়ে গেছে, কিন্তু তোমার জন্য এটা পারফেক্ট অহান। ইহিতা কিচেনে আসে। খাবার টেবিলে বেড়ে অহানকে ডাকতে থাকে। অহান যখন বাথরুমে শাওয়ার নিচ্ছিল, বাথরুমে বসে ইহিতার কণ্ঠের স্বর শুনে অহানের মন চাইছে গলা টিপে দিতে। আজ তার জন্যই সবার সামনে ইনসাল্ট হয়েছে। সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে। কিভাবে ভুলে যাবে অহান এসব? চোখ বন্ধ করলেই তাদের বলা কথা কানে বিষের মতো বাজছে। অহান ফুল শাওয়ার ছেড়ে মাথা ঠান্ডা করে। কিছুক্ষণ পর বাথরুম থেকে বের হয়ে জামা কাপড় পরে বাহিরে আসে। ইহিতা তখন টেবিলের পাশেই খাবার নিয়ে বসেছিল। অহান কোনো কথা না বলেই খাবার খেতে শুরু করে। ইহিতা অহানের চেহারায় রাগ দেখে বিভিন্নভাবে ওর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু অহান কথা বলে না। ইহিতা এবার মুচকি হাসে, উঠে দাঁড়িয়ে অহানের পাশে বসে। অহান ঘাড় ঘুরিয়ে ভ্রু কুঁচকে ইহিতার দিকে তাকায়। ইহিতা সুইট স্মাইল দিয়ে অহানের গাল টেনে দিয়ে বলে, রাগ করে না অহান বাবু, কিনে দেবো কমলা লেবু। অহান ইহিতার এমন কবিতা শুনে বিরক্ত হয়ে ওর গাল থেকে হাত সরিয়ে বসা থেকে উঠে রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইহিতা অহানের এমন ব্যবহারে মৃদু হাসে। অহানের এমন রাগের সাথে ইহিতা অনেক আগে থেকেই পরিচিত, তাই ওর কাছে এগুলো কোনো ব্যাপার না। বাড়তি খাবারগুলো ফ্রিজে রেখে থালা বাসন নিচেই ধুয়ে রাখে। তারপর ড্রয়িং রুমের লাইট নিভিয়ে রুমে চলে আসে। বিছানায় বসে বালিশের নিচ থেকে সেই ফটো ফ্রেমটি বের করে। গলায় হাত দিয়ে চেইন সহ লকেটটি দেখতে থাকে। এটা আরমান ওকে বাসর ঘরে দিয়েছিল। আরমানের মৃত্যুর পর খুলে রেখেছিল, কিন্তু সেদিন প্লেনে বসে এটা গলায় পরে নেয়।
কেন জানি খুব পড়তে মন চাইছিল। টেবিল লাইট নিভিয়ে ফটো ফ্রেমটি বুকের সাথে জড়িয়ে শুয়ে পড়ে ইহিতা। সকাল থেকে হামিদা বানু আজমল রহমানের সাথে চিল্লাচিল্লি করছে। এত করে তাকে চিনি কম খেতে বললেও কথা শোনানো যায় না তাকে। আজমল রহমানের ডায়াবেটিস, তাই হামিদা বানু তাকে চিনি কম খেতে বললেও সে তার বারণ শোনে না। এই জন্য সকাল থেকেই চিল্লাচিল্লি শুরু করেছে সে। আজমল রহমান বেশ আরামে কানে তুলো গুজে ইজি চেয়ারে বসে পেপার পড়ছে। হামিদা বানুর কথা সে কিছু শুনছে না। সকালে অহানের ডাকে ইহিতার ঘুম ভাঙে। বিছানা থেকে উঠতেই মাথাটা চক্কর দেয়। কিছুক্ষণ বসে থেকে তারপর ফ্রেশ হয়ে বাহিরে আসে। আজ বেশ লেট হয়ে গেছে অহানের, তাই ইহিতাকে রেখেই নাস্তা খাচ্ছে অহান। ইহিতা নাস্তা খেতে বসার আগে অহান পানি খেয়ে দরজা খুলে বের হতে নেয়, কিন্তু পেছন থেকে ইহিতার ডাকে থেমে যায়। অহান প্রচুর বিরক্ত হচ্ছে। সে জানে ইহিতা কেন তাকে ডেকেছে, আবার কালকের মতো ক্ষেত বানাবে, কিন্তু ইহিতা এমন কিছু করে না আজ। অহানের সামনে এসে চুলগুলো হাত দিয়ে ঠিক করে নেয়, শার্টের কলায় নামিয়ে হাতের বোতাম লাগিয়ে দেয়। তারপর অহানের কাছ থেকে দূরে সরে চোখের ইশারায় যেতে বলে। অহান দ্রুত চলে যায়। সিঁড়ি দিয়ে নামতে নামতে অহান হাত ঘড়ি দেখতে থাকে। আজ অনেক লেট সে। ট্যাক্সি করে কোনো মতে অফিসে পৌঁছেই কারোর সাথে কথা না বলে নিজের কাজ করতে থাকে। আজকে আর কেউ অহানকে দেখে হাসাহাসি করেনি, সব কিছু স্বাভাবিকই ছিল। ইহিতা ফ্ল্যাট থেকে নিচে নেমে বাহিরের পরিবেশটা দেখছে। সব কিছু ভিন্ন হতেই হবে, কারণ এটা তো আর বাংলাদেশ নয়। পাশের বিল্ডিং এর কিছু বাচ্চারা বল নিয়ে খেলছে। ইহিতা বাচ্চাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তখনই একজন যুবক ও যুবতী তাদের দুজনকে কথা কাটাকাটি করতে দেখে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া লেগেছে। ছেলেটি মেয়েটিকে মানানোর চেষ্টা করছে, কিন্তু মেয়েটি গাল ফুলিয়ে অভিমান নিয়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে ইহিতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ঠোঁটে বিষাদময় হাসি ফুটিয়ে বাসার ভেতর চলে যায়। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ইহিতার চোখ থেকে পানি ঝরতে থাকে, কিন্তু ইহিতা তোয়াক্কা করে না। এক পর্যায়ে ইহিতা সিঁড়িতে বসে পড়ে, হো হো করে কেঁদে দেয়। চাপা কান্না জিয়ার বুকের মাঝে দমিয়ে রাখতে পারছে না। খুব মনে পড়ছে আরমানের কথা, তার সাথে কাটানো মুহূর্তের কথা। এখন নিজেকে বড্ড একা মনে হচ্ছে। তাকে সামলানোর মতো এখানে কেউ নেই, সে একা। লাঞ্চ টাইমে অহান একা বসে কিছু একটা ভাবতে থাকে। রিফাত পাশে বসে নীরবে কফি খেয়ে যাচ্ছে। আমার ভালো দিনগুলো সে মাটি করে দিয়েছে। না পারি মেয়েদের সাথে ঠিক করে কথা বলতে, না পারবো ফুর্তি করতে। কয়দিন ধরে নেশাও করতে পারছি না। ইয়াবার প্যাকেট কাল রাতে রুমে খুঁজে পাইনি। নিশ্চয়ই ইহিতা ভাবে ফেলে দিয়েছে। এমন ভাবে চলতে দিলে হবে না, আমি পুরো বরবাদ হয়ে যাব। আমাকে কিছু করতে হবে। আজকে থেকে সে নয়, বরং আমি তাকে জ্বালাবো। কিভাবে সেটা সে বুঝতেই পারবে না। অহানের ভাবনার ছেদ ঘরে রিফাতের ডাকে। অহান ভাবনাকে পাশে ফেলে কফি খেতে থাকে। আজ অহান আর রিফাত বাসায় তাড়াতাড়ি ফিরেছে। অহান ফ্রেশ হয়ে ওর প্রথম কাজ আইডিয়া কাজে লাগায়। ড্রয়িং রুমে লম্বা করে সয়াবিন তেল ফেলে রাখা। মনে মনে অহান ইহিতার পুড়ে যাওয়ার দৃশ্যের কথা ভেবে বেশ খুশি হয়। তেলের বোতল জাগা মতো রেখে শয়তানি হাসি দিয়ে রুমে এসে দরজা লাগিয়ে অপেক্ষা করতে থাকে। ইহিতা বাইরে এসে ড্রয়িং রুমের ফ্লোরে পা রাখতে যাবে, তখনই কিছু একটা দেখতে পাই। বসে হাত দিয়ে দেখে এটা তেল। ইহিতা মুচকি হাসে। ভালো করেই বুঝতে পারে এটা কার কাজ আর কেন করেছে। ইহিতা অহানের আইডিয়াকে একটু ভিন্ন দিকে মোড় ঘুরিয়ে দেয়। ওর রুমের সামনে তেল ফেলে রাখে, তারপর রুমে চলে আসে। অনেকক্ষণ পরও অহান ইহিতার চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছে না দেখে রেগে যাচ্ছে। দরজা খুলে এক পা বাইরে রাখতেই থপাস করে চিৎপাত হয়ে পড়ে যায় অহান। কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে ইহিতা রুম থেকে বের হয়। দরজার সামনে দাঁড়িয়ে ইহিতা অহানের দিকে গম্ভীর মুডে তাকিয়ে থাকে। অহান কোমরে হাত রেখে ওর আম্মুকে ডাকছে। ইহিতাকে দেখে শান্ত ভঙ্গিতে বলে, পানি ছিল তাই স্লিপ কেটে পড়ে গেছি। শুনেই ইহিতা রুমে চলে আসে। রুমে এসে মুখে হাত দিয়ে থাকে। অহান চিত হয়ে শুয়ে পড়ে। মনে মনে বলে, কে পড়ার কথা ছিল আর কে পড়ে গেল, এই আইডিয়া ক্যান্সেল। সকালে
ইহিতা আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। অহান ইহিতাকে উঠতে দেখে ওর নতুন প্ল্যান শুরু করে। ফ্রিজের লাইনের তারের সাথে কিছু একটা করে লাইন তার কেটে দেয়। ইহিতা যখন কিচেনে আসছিল তখন অহানকে ফ্রিজের কাছে বসে থাকতে দেখে আড়ালে লুকিয়ে যায়। ইহিতা বুঝতে পারে অহানকে নতুন কোনো ফাঁদে ফেলার চেষ্টা করছে। ঈশিতা হাসে। অহানোর কাজ সেরে ডিম অমলেট বানাতে শুরু করে। এখন অহান ইহিতার কিচেনে আসার অপেক্ষা করছে। অহানের অপেক্ষা অবসান ঘটে। ইহিতা কিচেনে এসে অহানের দিকে তাকিয়ে ফ্রিজ থেকে একটি ঠান্ডা পানির বোতল বের করে নিয়ে চলে যায়। অহান বোকা হয়ে যায়। এতক্ষণে তো ইহিতার কারেন্টের শক খাওয়ার কথা, খেলো না কেন? ফ্রিজের সামনে এসে বিষয়টা ভালো করে পর্যবেক্ষণ করলো। তারপর এক হাত দিয়ে ফ্রিজ খুলতে নিলেই চরমভাবে শক খায়। শক খেয়ে কাঁপছে অহান। একটু পরেই আপনা আপনি শক খাওয়া বন্ধ হয়ে যায়। হাত সরিয়ে নিয়ে অহান জোরে জোরে নিঃশ্বাস নেয়। ইহিতা ধরলো তখন কিছু হলো না, আর আমি ধরলাম তখনই সব। রেগে কথাটা বলেই যে তারগুলো লাগিয়েছিল সেগুলো ছিঁড়ে ফেলে অহান। রাগে কিচেন থেকে বের হয়ে যায়। ইহিতা কিচেনে এসে অহানের এমন অবস্থা দেখে অনেক মজা পায়। কিচেন থেকে বেরিয়ে রুমে চলে যায়। আসলে ইহিতা যখন পানি নিতে ফ্রিজের কাছে আসবে তার আগেই মেইন সুইচ অফ করে দেয়। তাই নিঃসংকোচে ফ্রিজ থেকে পানি নিয়ে চলে যায় এবং মেইন সুইচ অন করে দেয়। যখনই অহান ফ্রিজ খোলার জন্য হাত বাড়ায় তখন সে শক খায়। বেচারা অহান তার কাছে এসব বেমালুম। 3 দিন কেটে যায়। অহান এই 3 দিনে ইহিতাকে ওর ফাঁদে ফেলতে পারেনি। কোনো না কোনো ভাবে ইহিতা অহানের ফাঁদে ধরে ফেলেছে। অহান আর ইহিতা এমন লুকোচুরি খেলা বেশ ভালোই চলেছে এই 3 দিনে। শেষে অহান হার মেনে নেয়। আজ অহানের অফ ডে, তাই সে ইহিতাকে নিয়ে ঘুরতে বের হয়। তাও ওর আম্মুর কথায়। অহান রাজি ছিল না। চায়নার একটি বড় পার্কে আসে ওরা দুজন। ইহিতা সেখানকার বাকি মানুষদের দিকে তাকিয়ে থাকে। কারো নাক বোঝা, কারো চোখের নিচের অংশ ফুলানো, মানে চায়নাদের দেখতে যেমন হয় আর কি। তাদের ভাষা শুনে ইহিতা কিছুই বুঝতে পারে না, কিন্তু অহান বুঝতে পারে এবং কথাও বলতে পারে। ইহিতা অহানকে নিয়ে একটি দোকানে আসে। সেখানে বিভিন্ন রঙের গোল গোল ললিপপ বিক্রি করছে। ইহিতা অহানকে কিনে দিতে বললে অহান প্রথমে মুখ ঘুরিয়ে রাখলেও পরে কিনে দেয়। ইহিতা নিজের ও অহানের জন্য ললিপপ নেয়। মজা করে ইহিতা ললিপপ খেলেও অহান হাতে নিয়ে বিরক্তিকর ভাব নিয়ে হাঁটছে। ইহিতা অহান একটা বেঞ্চে বসে। অহান মুখ ভার করে রাখে আর ইহিতা ললিপপ খেতে থাকে। তখনই ইহিতার নজর কিছু বাচ্চাদের উপর পড়ে। তারা কানামাছি খেলছিল। ইহিতা অহানের হাতে ওর খাওয়া ললিপপটা ধরিয়ে দিয়ে বাচ্চাদের কাছে যায়। অহান বিরক্ত ও রাগ নিয়ে ইহিতার খাওয়া ললিপপটার দিকে তাকিয়ে বলে, এটা আমার হাতে দেওয়ার কি হলো? ধ্যাত। বলেই ফেলে দিতে নিলে পরক্ষণে হাতেই রাখে। বলে, ফেলে দিলে যদি আবার আম্মুর কাছে নালিশ দেয়? বলা তো যায় না। বিরক্ত হয়ে হাতেই ধরে রাখে ললিপপ। অনেকক্ষণ পর ইহিতা ফিরে এসে অহানের হাত থেকে ললিপপ নিয়ে খেতে যাবে, তখন অহান সেটা ফেলে দেয়। ইহিতা রাগ নিয়ে চোখ ছোট ছোট করে অহানের দিকে তাকাতেই অহান বলে, আসলে অনেকক্ষণ পর্যন্ত ললিপপটা খোলা ছিল, তাই ফেলে দিয়েছি। আপনি আমারটা নিন। বলেই অহান ওর ললিপপটি ইহিতার দিকে এগিয়ে দেয়। ইহিতা অহানের কথা শুনে ঘাড় হালকা কাত করে বলে, বাবা, যে কিনা এই 3 দিন ধরে আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, আজ সে আমাকে তার নিজের ললিপপ দিচ্ছে। অহান চট করে ঘাড় গড়িয়ে দেয়। মনে মনে বলে, শিট, ইহিতা এটা জানলো কিভাবে? তারপর পরক্ষণে ঘাড় ঘুরিয়ে কথা পাল্টে বলে, না খেলে আমি খেয়ে নিচ্ছি। কথাটা শুনেই ইহিতা চট করে অহানের হাত থেকে ললিপপ নিয়ে অহানের গাল টেনে টেনে বলে, না না পিচ্ছি, অহান দিয়েছে আর আমি খাবো না, ধন্যবাদ অহান। বলেই উঠে চলে যায় ইহিতা। অহান গালে দুহাত রেখে ইহিতার যাওয়ার পানে তাকিয়ে বলে, আমার গাল এবার ঝুলেই যাবে। এই কয়দিনে যা টেনেছে, কথায় কথায় খালি গাল টানে, ফাজিল একটা। অনেকক্ষণ অহান ইহিতা সেখানে বসে সময় কাটায়।
ইহিতার মনটা আজ বেশ ফুরফুরা হয়ে গেছে। অনেকদিন পর এতটা খুশি হয়েছে সে। সেখান থেকে যাওয়ার সময় রাস্তার পাশেই ইহিতা একজন ছোট্ট 4-5 বছরের মেয়ে ও অন্ধ একটি বৃদ্ধ লোককে দেখতে পায়। সামনে একটি থালা রেখে ভিক্ষা চাইছে তারা। ইহিতার খুব খারাপ লাগে। অহানকে টেনে তাদের সামনে নিয়ে এসে বলে, অহান, আমাকে কিছু টাকা দাও। এই ছোট লোকদের দিবেন? মুখটা বন্ধ রাখো আর টাকা দাও। অহান টাকা না দিয়ে তাদের সামনে রাখা থালায় লাথি মেরে দূরে ফেলে দেয়। রেগে জোরে জোরে বলে, এদের মতো ছোট লোকদের জন্য আমি টাকা উপার্জন করি না। আপনার দিতে মন চাইলে আপনি নিজে দিন। বলেই চলে যেতে নিলে ইহিতা দাঁত কিরবির করে অহানের শার্টের কলার ধরে টেনে ওর সামনে দাঁড় করায়। দাঁত মুখ খিচে বলে, ছোট লোক তারা নয়, ছোট লোক তুমি। তোমার মন, তুমি কি পশু? নিশ্চয়ই না। এদের মতোই সাধারণ মানুষ, যারা মানুষকে দান করে, মানুষের সাহায্যে এগিয়ে যায়, তারাই বড় মনের মানুষ হয়। তোমার মতো জঘন্য লোকেরা কখনোই বড় মনের মানুষও বড় লোক হতে পারে না। ভুলে যেও না, তুমি একজন মুসলিম ঘরের ছেলে। তোমার উপর জাকাত ফরজ হয়েছে অনেক আগে। মানুষকে ভালোবাসতে শেখো। সব সময় গরিবের থালে লাথি মেরে তাদের অপমান করে নিজেকে বড় মনে করো না। আর তুমি এসব লোকদেরই ছোট লোক বলে মনে করি। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই ইহিতা সেই প্লেট ও টাকাগুলো কুড়িয়ে তাদের সামনে রেখে দেয়। সঙ্গে কিছু টাকাও তাদের প্লেটে দিয়ে অহানকে রেখেই আগে আগে হাঁটতে থাকে। অহান একইভাবে দাঁড়িয়ে আছে। বেশ আশ্চর্য হচ্ছে সে। ইহিতার লাস্টের কথা শুনে অহান এখনো ঘোরের মাঝে আছে। ওর মাথায় আজ কাজ করছে না। ইহিতা কি করে জানলো সবসময় তাদের সাথে এমন আচরণ করে, গরিব মানুষদের অপমান করে? সব তালগোল পাকিয়ে যাচ্ছে। কে ওর বিষয় সবকিছু ইহিতাকে বলল? কে? অহান সেখান থেকে চলে যাওয়ার আগে একবার তাদের দিকে তাকায়, তারপর চোখ সরিয়ে চলে যায়। ইহিতা রোডের পাশে দাঁড়িয়েছিল। অহান ইহিতাকে দেখতে পেয়ে সেখান থেকে ট্যাক্সি নেয়। অহান আগে ট্যাক্সিতে উঠে বসে। ইহিতা ওর পাশে না বসে ড্রাইভারের সিটে বসে। এতে অহান ও ড্রাইভার কিছুটা অবাক হয়, তবুও তারা কিছু বলে না, চুপ করে থাকে। ড্রাইভার গাড়ি চালাতে থাকে। অহান বুঝতে পেরেছে ইহিতা বেশ রেগে আছে ওর উপর। ওরা পৌঁছে যায়। অহান রিফাতের ফ্ল্যাটে আসে। রাগী ভাব নিয়ে সোফায় চুপ করে বসে থাকে। রিফাত অহানের চেহারায় রাগের আভা দেখে ওর পাশে বসে বলে, কিছু হয়েছে কি? অহান রাগী কণ্ঠে তীক্ষ্ণ নজরে রিফাতের দিকে তাকিয়ে বলে, বিয়ার আছে? না, জানিস তো আমি এসব খাই না। অহান রিফাতের উপর থেকে নজর সরিয়ে নেয়। রাগী দৃষ্টিতে কিছুক্ষণ ফ্লোরের দিকে তাকিয়ে থাকে। এরপর কিছু না বলেই ফ্ল্যাট থেকে বের হয়ে যায়। বাসায় না গিয়ে বেরিয়ে আসে বাহিরে। জোরে জোরে ফুটপাত দিয়ে হাঁটতে থাকে। সামনেই একটি বার ছিল। ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই ইহিতার কথা মনে করে থেমে যায়। রাগে চোখ বন্ধ করে সামনে থাকা দেওয়ালে ঘুষি মারে। তারপর আবার রাস্তা দিয়ে হাঁটতে থাকে। ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই ইহিতার কথা মনে পড়ে থেমে যায়। রাগী চোখ বন্ধ করে সামনে থাকা দেয়ালে ঘুষি মারে। তারপর আবার রাস্তা দিয়ে হাঁটতে থাকে। সারাদিনে আহান বাসায় যায়নি। একটি পার্কে বসে সময় কাটিয়েছে। এখন রাত 9টা বাজে। ইহিতা লাইফে আসার পর জীবন নষ্ট হয়ে গেছে। না পারছে ঠিক মতো বাঁচতে, না পারছে ঠিক মতো চলতে। সব সময় তার কথা অনুযায়ী চলতে হয়। এভাবে চলতে থাকলে পাগল হয়ে যাবে। কথাগুলো মনে মনে ভাবছে আর হাঁটছে অহান। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো, সাথে জোরে বাতাসও বইতে শুরু করেছে। মনে হয় খুব জোরে বৃষ্টি হবে। কিছু দূর যেতেই খুব জোরে বৃষ্টি শুরু হয়। রাস্তায় যে মানুষজন ছিল তারা দৌড়তে শুরু করে। কেউ কেউ ছাউনির নিচে দাঁড়িয়ে আছে, কেউ গাছের নিচে। বৃষ্টি থামার অপেক্ষা করছে তারা। কিন্তু অহান এসব তোয়াক্কা না করে ধীরে ধীরে পায়ের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মনে আছে একরাশ ক্রোধ, সেটা শুধু ইহিতাকে নিয়েই। আর থাকবে নাই বা কেন? যে ছেলে অফিসের ভিতরেও বাহিরে মেয়েদের সাথে ফ্লার্ট করত, সব ধরনের নেশা জাতীয় দ্রব্য পান করত, গরিব অসহায় মানুষের সাথে খারাপ ব্যবহার করত, সুযোগ পেলে মেয়েদের সাথে রাত কাটাতো, তার কি আর এমন লাইফ ভালো লাগে? সে নিশ্চয়ই চাইবে না তার জীবনটা এমনই থাকুক সব সময়।
সে তো তার আগের লাইফে যেতে চায়। এমন বোরিং লাইফ সে চায় না। ভীষণ রাগ হয় তার ধারণা আশেপাশের মানুষ এখন তাকে দেখে হেসে মজা নিচ্ছে, কানাঘুষা করছে, যেগুলো অহানের কাছে খুব বিষাক্ত মনে হচ্ছে। বৃষ্টিতে ভিজে ভিজে 11টার দিকে বাসায় আসে অহান। কলিং বেল বাজাতেই দরজা খুলে দেয় ইহিতা। অহানকে ভেজা অবস্থায় দেখে ইহিতা ভারী কণ্ঠে প্রশ্ন করে, এতক্ষণ কোথায় ছিলে? ভিজলে কেন? ইহিতার কথা শুনে অহান ইহিতার দিকে তাকায়। কোনো কারণে অহানের চোখের ভেতরটা লাল হয়ে আছে। অহান গম্ভীর মুখে তাকিয়ে আছে। অহানের এমন চাহনি দেখে ইহিতা পথ ছেড়ে দেয়। অহান দ্রুত রুমে চলে যায়। ইহিতা দরজা লাগিয়ে দেয়। অহানের এমন চাহনীয় অবস্থা দেখে ইহিতাকে বেশ ভাবাচ্ছে। ইহিতা খাবার বেড়ে অহানের জন্য বসে রয়, কিন্তু অহান রুম থেকে বের হয় না। ইহিতার যতটুকু মনে পড়ে বিকেলেও তেমন কিছু খায়নি অহান। ইহিতা অহানের জন্য অপেক্ষা করে, কিন্তু অহান রুম থেকে বের হচ্ছে না। অহানের রুমে যেতে চেয়েও পিছুপা হচ্ছে ইহিতা বারবার, তবুও যেতে হবেই। ইহিতা অহানের রুমের দরজা ঠেলে ভেতরে আসে। ভেজা কাপড় চোপড় নিয়ে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে আছে অহান। ইহিতা দ্রুত অহানের কাছে যায়। কপালে গলায় হাত রাখতেই বুঝতে পারে অহানের শরীর গরম, জ্বর এসেছে। ইহিতার বুঝতে বাকি থাকে না, অহানের বৃষ্টিতে ভেজার ফলে জ্বর এসেছে। অহান চোখ বন্ধ করে শীতে কাঁপছে। এমন অবস্থা দেখে ইহিতা কি করবে বুঝতে পারছে না। এখনই অহানের ভেজা কাপড় চোপড় পাল্টাতে হবে, কিন্তু ইহিতা এটা করতে চাইছে না। পরক্ষণেই ইহিতার মনে পড়ে। মিটমিট করে চোখ মেরে তাকাই অহান। মাথাটা কেমন ভার ভার লাগছে। কাল রাতের কথা তেমন একটা মনে নেই। উঠে বসতে যাবে তখন খেয়াল করে গায়ে ভারী কিছু একটা আছে, আর সেটা কম্বল। 4-5টা কম্বল গায়ের উপর। ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসে। ঘাড় ঘুরিয়ে ডান দিকে তাকাতেই ইহিতাকে বিছানার পাশে তুলে বসে আপেল খেতে দেখতে পায়। ইহিতা অহানকে বিছানায় উঠে বসে ওর দিকে তাকাতে দেখে ভ্রু উঁচু করে, যার মানে কি? অহান চোখে মুখে বিরক্তি ভাব ফুটিয়ে তুলে অন্যদিকে তাকাতে যাবে, তখনই নিজেকে বিবস্ত্রহীন মনে করে। নিজের দিকে তাকিয়ে কম্বল একটু ফাঁকা করে দেখে জোরে সোরে চিৎকার দেয়। অহানের চিৎকার মাঝপথেই থেমে যায়, কারণ ইহিতা ওর খাওয়া আপেলের অবশিষ্ট অংশ চট করে অহানের মুখে পুড়ে দেয়। চিৎকার বন্ধ হয়ে যায় অহানের। ড্রয়িং রুমে বসে রিফাত চা খাচ্ছিল। অহানের চিৎকার কানে আসতেই হকচকিয়ে উঠতেই চায়ের কিছু অংশ পায়ের উপর পড়ে। গরম চা থাকায় পা জ্বলছে, তবুও সেটা তোয়াক্কা না করে রিফাত দ্রুত অহানের রুমে আসে। উত্তেজিত কণ্ঠে বলে, কি হয়েছে? কি? বাকিটা বলেই থেমে যায় রিফাত। অহানের মুখে আপেল দেখে ইহিতাও অহানের দিকে প্রশ্নবোধক চাহনিতে তাকায়। অহান আপেলটি মুখ থেকে বের করে রাগী দৃষ্টি নিক্ষেপ করে ইহিতার দিকে। ইহিতা স্টুল ছেড়ে উঠে রিফাতের কাছে যেতে যেতে বলে, তোমার বন্ধু মনে করেছে কাল রাতে আমি তার কাপড় চোপড় পাল্টিয়েছি, এটা ভেবে মেয়েদের মতো চিৎকার দিল। আমি ওকে থামানোর জন্য মুখে আপেল গুজে দিলাম। রিফাত নিচের দিকে তাকিয়ে হাসে। ইহিতা অহানের দিকে তাকিয়ে বলে, শোনো অহান গাধা, কাল রাতে আমি নয় বরং রিফাত তোমার গায়ের জামা খুলে তোমার সাথে ঘুমিয়েছিল। বৃষ্টিতে ভেজার ফলে তোমার জ্বর উঠেছিল কাল। নেক্সট টাইম যদি বৃষ্টিতে ভিজতে গিয়েছো তবে কি হবে বুঝতেই পারছো। এবার যাও, ফ্রেশ হয়ে নাও। আর হ্যাঁ, আজ অফিসে যাওয়া লাগবে না, ফোন করে বলে দিও অফিসে। লাস্টের কথা বলেই ইহিতা চলে যায়। রিফাত ঠোঁটে হাসি রেখে অহানের পাশে টুলে বসে বলে, এখন কেমন লাগছে তোর শরীর? ভালো। বলেই আপেলটা সেখানে থাকা জানালা দিয়ে বাহিরে ছুঁড়ে মারে। বিরক্তিকর ভাব নিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে যায়। রিফাত সরু নিঃশ্বাস ফেলে মনে মনে বলে, কবে যে বুঝবি তুই? রিফাত বাসায় চলে যায়। অহান ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে। ইহিতা আগেই নাস্তা টেবিলে রেখে দিয়েছিল। সোফায় বসে খেতে খেতে অফিসে ফোন দিয়ে বলে দেয় আজকে আসবে না। অসুস্থতার কথা শুনে বস আজকে ছুটি দেয়। অহান খাবার খেয়ে বাহিরে যেতে নিলে ইহিতা হাত বগল দাবা করে দাঁড়িয়ে পেছন থেকে ডাক দেয়। অহান থেমে গিয়ে পিছনে ফিরে তাকায়, জানে সে কি বলবে। ইহিতা বলে,
অফিসে যেতে নিষেধ করেছি অসুস্থতার জন্য, বাইরে ঘোরার জন্য নয়। তো বাইরে যেতে পারবে না। আমি এখন সুস্থ আছি। তাহলে তো কোনো সমস্যাই নেই। বলেই ইহিতা অহানের হাত ধরে সোফায় বসিয়ে রান্নাঘরে যায়। অহান বুঝতে পারছে না ইহিতা কি করতে যাচ্ছে। উকি মেরে দেখতে নিলেই ইহিতা ফিরে আসে। অহান চোখ সরিয়ে ঠিকমতো বসে। ইহিতা অহানের হাতে একটা ছুরি ও একটি সবজির বোল দিয়ে বলে, এগুলো সব কাটো। অহান ইহিতার দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, আমি? তুমি ছাড়া এখানে উপস্থিত আর কেউ নেই, আর সকালের নাস্তা আমি বানিয়েছি, তাই এখন তুমি আমায় হেল্প করবে। অহান অকপটে কাট কাট কণ্ঠে বলে, পারবো না। নয়তো আমি আম্মুকে ফোন দিব। এটা শুনে অহান দাঁতে দাঁত চেপে বলে, কাটছি। বলেই সবজিগুলো কাটতে শুরু করে। ইহিতা এটা দেখে রান্নাঘরের দিকে পা বাড়ায়। মুচকি হেসে মনে মনে বলে, জানি তো এমনটাই হবে। মুখে বিরক্তিকর ঝুলিয়ে রেখে সবজিগুলো কাটছে অহান। কিভাবে যে এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবে নিজেও জানে না। মন চাইছে ছুরি দিয়ে ইহিতাকে মেরে দিতে, কিন্তু এমনটা করার সাহস ওর মধ্যে বিন্দু মাত্রও নেই। খুব দ্রুত সবজি কেটে রান্নাঘরে রেখে আসে। সোফায় এসে বসতেই ইহিতা কতগুলো সিদ্ধ করা মটরশুঁটি দিয়ে যায় খোসা ছাড়ানোর জন্য। অসহায় চোখে ইহিতার দিকে অহান তাকায়। ইহিতা কড়া গলায় বলে, কোনো কাজ হবে না এইভাবে তাকিয়ে, তাড়াতাড়ি খোসা ছাড়াও। চোখ সরিয়ে নেয় অহান। ইহিতা ফের রান্নাঘরে চলে যায়। অহান হতাশ হয়ে মটরশুঁটির খোসা ছাড়াতে থাকে। প্রায় অনেকক্ষণ পর কলিং বেল বেজে ওঠে। ইহিতা রান্নাঘর থেকে চিল্লিয়ে গেট খুলতে বলে। অহান মুখ থেকে উচ্চারণ করে উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই অহানের মনের মধ্যে ঘন্টি বেজে যায়, কারণ ওর সামনে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, আর এই মেয়েটি নতুনে ওর পাশের ফ্ল্যাটে শিফট হয়েছে। মেয়েটিকে দেখে বাংলাদেশি বলে মনে হচ্ছে। মেয়েটি মুচকি হেসে অহানের উদ্দেশ্যে বলে, আপনি বাংলাদেশি? অহান মাথা ঝাঁকিয়ে বলে। হ্যাঁ। মেয়েটি খুশি হয়ে বলে, ওয়াও, আসলে আমি নতুন ভাড়াটিয়া, আপনি কি আমাকে হেল্প করতে পারবেন? কথাটা শুনেই অহান গোলে হালুয়া হয়ে যায়। মেয়েটিকে কিছু বলতেই যাবে, তখনই ইহিতা অহানের শার্টের কলার পিছন থেকে টেনে ভিতরে নিয়ে এসে মেয়েটির সামনে দাঁড়িয়ে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে। মেয়েটির পরনে ছেঁড়া প্যান্ট, মানে হাঁটুর অংশ ছেঁড়া, আর হাতা কাটা গেঞ্জি। চেহারায় মনে হচ্ছে আটা ময়দা মেখে এসব শেষ করে দিয়েছে। পুরোই সাদা বেড়ালের মতো লাগছে। ইহিতা মেয়েটির কানের কাছে মুখ নিয়ে বলে, শোনো, ময়দা মাখা চুল্লি বুল্লি আমার, এটা কি বলেছে সেটা ইহাতেই ভালো জানে। নজর দিলে তোর চেহারা পচা পানি দিয়ে ধুয়ে দিব। আবার যদি আমার সাথে কথা বলার চেষ্টা করেছিস, তবে তোকে মেরে আমার শাশুড়ির মতো খয়রাত দিব। এখন এখান থেকে ভাগ। বলেই ইহিতা মেয়েটির মুখের উপর দরজা লাগিয়ে দেয়। মেয়েটি হতবিহ্বল নজরে দরজার দিকে তাকিয়ে আছে। সামান্য হেল্প চাওয়ার জন্য এত কথা শুনতে হলো। মাথা চুলকাতে চুলকাতে চলে যায় তার ফ্ল্যাটে। ইহিতা পিছনে ঘুরে অহানের দিকে তাকিয়ে চোখের ইশারায় হাত দিয়ে গলা কেটে ফেলার ভয় দেখিয়ে কিচেনে চলে আসে। অহান ইহিতার এমন ভয়াবহ ওয়ার্নিং দেখে বুকে হাত দিয়ে সোফায় বসে পড়ে। চোখের মনি এদিক সেদিক নাড়িয়ে জোরে নিঃশ্বাস নেয়। সারাদিন ইহিতা অহানকে ছোট ছোট টর্চার করেছে। অহান জাস্ট বিরক্ত, না পারছে বলতে, না পারছে বাসা থেকে পালাতে। দুপুরের খাবার খেতে দেয় না ইহিতা। বাসায় এসে খাবার খাওয়ার পর অহানকে সুস্থ বসতে দেয় না। ইহিতার পায়ের নখ কেটে দিতে বলে, আর নেল পালিশ দিয়ে দিতে বলে। অহান এসব কিছুই পারে না, তবুও ইহিতার ধমক খেয়ে কাপা হাত দিয়ে দিতে হয়। নেল পালিশ দেওয়া শেষ হলো। ইহিতা অহানকে রুমে পাঠিয়ে দেয়। ইহিতা রুমে এসে মেডিসিন নিয়ে নেল পালিশ উঠিয়ে ফেলে, কারণ অহানকে জ্বালাতন করার জন্য নেল পালিশ দিয়ে দিতে বলেছিল, যার কারণে নেল পালিশ উঠিয়ে ফেলে। জানি না আমার মনের আশা পূরণ হবে কিনা। আজমল রহমান তার মাথায় হাত বুলিয়ে দেয়, পাশে বসে বলে, তোমার আশা ঠিক পূর্ণ হবে, একটু ধৈর্য ধরো। হুম। অবশ্যই
ভরসা রাখো তার উপর। চোখ বন্ধ করে আর একবার বড় নিঃশ্বাস ছাড়লেন। ইহিতার রুমে এসে আয়নার সামনে দাঁড়ায়। গলার চেইনের দিকে নজর পড়তেই ইহিতার আরমানের কথা মনে পড়ে। খুলে হাতে নেয়, ডুব দেয় ভাবনার জগতে। আজ ইহিতা ও আরমানের বাসর রাত। প্রচন্ড ভয়ের মধ্যে আছে ইহিতা। ইহিতা এই রাতের জন্য মোটেও প্রস্তুত নয়। এসেই যদি স্বামিত্ব ফলাতে চাই, এটা ভেবে অনেক বেশি আতঙ্কের মধ্যে আছে। বিয়ের আগে আরমানের সাথে একবার কথা হয়েছিল ইহিতার, তাও টুকটাক। দুই পক্ষের সম্মতিতে খুব দ্রুত ওদের বিয়ে হয়, যার কারণে দুজন দুজনার সম্পর্কে কিছুই জানে না। কিন্তু এমনটা হয় না। আরমান যথেষ্ট শান্তশিষ্ট, নম্র, ভদ্র ছিল। প্রথমে ইহিতার পাশে বসে, তারপর কথা বলে। আপনি কি ভালো আছেন? ইহিতা আরমানের কণ্ঠ এত সুন্দর শুনে অনেকটা স্বস্তি পায়। মনে মনে বেশ খুশিও হয়। জি ভালো। আপনি কেমন আছেন? ভালো। এইটুকু বলে আরমান ও ইহিতা দুজনেই চুপ করে থাকে। ইহিতা বিব্রত বোধ করছে। ইহিতা মুখে কিছু না বলে মাথা দুলিয়ে হ্যাঁ সম্মতি দেয়। তারপর আরমান ইহিতার হাত ধরে। ইহিতার মনের মধ্যে খচ করে ওঠে। ভয়তে মাথা নত করে চুপ করে দাঁড়িয়ে থাকে। আরমান নরম স্বরে ইহিতাকে বলে, আমি জানি আপনি ভয় পাচ্ছেন আমাকে। ভয় পাবেন না। আমরা আগে একে অপরের বিষয়ে ভালোভাবে জানবো, বন্ধু হব, তারপর আমাদের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক হবে। তার আগে নয়। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। বিনা অনুমতিতে আমি আপনাকে স্পর্শ করব না। ইহিতা আরমানের কথাগুলো শুনে যেমন অবাক হচ্ছে, তেমনি ভালো লাগছে। মনের মধ্যে আরমানের জন্য একটা জায়গা তৈরি হয়েছে। ভাবতেও পারেনি ওর জন্য এত বড় সারপ্রাইজ রেখেছিল জীবনে। আরমান ইহিতার গলায় সেই লকেট সহ চেন পরিয়ে দেয়, যেটা এখন ইহিতার হাতে আছে। চোখ থেকে পানি স্রোতের ধারা বইতে থাকে। আজ সেই মানুষটি নেই, কিন্তু তার দেওয়া সেই প্রথম চিহ্নটা আছে। হাঁটু গেড়ে বসে পড়ে ফ্লোরে। চোখের জলগুলো গাল পেয়ে ফ্লোরের উপর ফোঁটা ফোঁটা জমে একত্রিত হচ্ছে। হারিয়ে ফেলেছে সেই মানুষটিকে, যেই মানুষটি ছায়ার মতো সব সময় ইহিতার পাশে থাকতো। ভালোবাসায় আগলে ডাকতো বাহু ডোরে। অনেকক্ষণ সেখানে বসে কান্না করে, যার কারণে মাথায় পেইন শুরু হয়। ইহিতা ফ্লোরেই শুয়ে পড়ে, চেইনটা বুকের সাথে মিশিয়ে। দিন যত যাচ্ছে ইহিতার টর্চার শাসনের পরিমাণও বাড়ছে। বহু কষ্টে আহান ইহিতার টর্চার মুখে বুঝে সহ্য করে নিচ্ছে। না চাইতেও অহানের ইহিতার সব কথা শুনতে হচ্ছে, যা অহানের কাছে সবচাইতে কষ্টকর বিষয় ছিল। তবুও কথা তো শুনতেই হবে। আর কথায় কথায় গাল টেনে দেওয়া তো আছেই। এই কাজটাই অহান বেশি বিরক্ত ও রাগ হয়। এটা ছাড়াও ইহিতা অহানের ফোন থেকে মেয়েদের সব নাম্বার ডিলিট করে দেয়। সময়, দিন, মাস কেটে যায় পুরো 5 মাস। এখন অহানের কাছে ইহিতার সব টর্চারগুলো মুখস্থ হয়ে গেছে। কখন কি বলতে হয় তা অহান জানে। তারপরও সুযোগ পেলে অহান তেরামি করতে পিছুপা হয় না। অহানের তেরামি ঠিক করার জন্য ইহিতা তো আছে। এক মেডিসিনই সোজা অহান। ইহিতা অহানকে দিয়ে জামা ইস্ত্রি করাচ্ছে। ইহিতা দাঁড়িয়ে থেকে বলে দিচ্ছে কিভাবে জামা ইস্ত্রি করতে হয়। অহান ঠিক সেইভাবেই ইস্ত্রি করছে। হাত দিয়ে দেখিয়ে বলে ইহিতা, ঠিক মতো করো, ভালো করে ধরে নাও। করছি। হ্যাঁ, ঠিক মতো করো। কথা না বলে জোরে জোরে মেশিন দিয়ে জামা খুঁজতে থাকে। রাগে অহান দাঁত কিরমির করছে। ইহিতা অহানের কাছ থেকে চলে এসে আরাম করে সোফায় বসে আচার খাচ্ছে। কিছুক্ষণ পর অহানের কাজ শেষ হয়। ইহিতা অহানকে বলে, ফ্রিজে আইসক্রিম আছে, নিয়ে এসো। আপনি না আচার খাচ্ছেন? আইসক্রিমও খাবো। মনে মনে বলে অহান। খাদক কোথাকার। যাবে নাকি? যাচ্ছি। বলেই অহান বিরক্তি নিয়ে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে ঠাস করে লাগিয়ে হনহনিয়ে ড্রয়িং রুমে আসে। আইসক্রিমের বাটি ধাপ করে রাখে টেবিলের উপর। ভদ্রতা শিখো নাই? না, শিখি নাই। তার চেয়ে বড় কিছু থাকলে আমি আছি। বলেই অহান রুমে চলে আসে। ইহিতা অহানের রাগ দেখে মৃদু হাসে। ফোনের রিংটোন বাজতে থাকে। ইহিতা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে হামিদা বানু কল দিয়েছে। ফোন নিয়ে রুমে চলে আসে।
হামিদা বানুর সাথে ইহিতার অনেকক্ষণ কথা হয়। ফোন কেটে দেওয়ার পর ইহিতা আইসক্রিমের বাটি ফ্রিজে রেখে গোসল করতে চলে যায়। অহান বাথটাবে বসে একা একা নিজের সাথেই কথা বলছে। জানি না কিভাবে ইহিতার কাছ থেকে মুক্তি পাবো। জীবনটা আমার অতিষ্ঠ, বরবাদ। আজকে ছুটির দিনও শান্তি নেই, হুকুম জারি করে করেই মারবে আমায়। রাগ নিয়ে কৌশল সেরে বের হয় অহান। এসে টেবিলে খাবার সাজাতে থাকে। ইহিতা রুম থেকে বের হয়ে দেখে অহান খাবার বাড়ছে। ইহিতা খুশি হয়ে অহানের গাল টেনে খেতে বসে। দুজনের খাওয়া শেষ হলে বিকেলের দিকে ঘুরতে বের হয়। রাতে বাসায় এসে জানতে পারে অহান ও রিফাতের আরেকটি ফ্রেন্ড এসেছে, আর সে মেয়ে, নাম আনিকা। আনিকা ওদের সাথে চায়না পড়তে এসেছে, তবে ওদের সেকশনে ভিন্ন ছিল। আনিকা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করে। ওদের থেকে ভালো পজিশনে আছে আনিকা। 3 বছর আগে আনিকার সাথে অহানের কোনো একটি বিষয় নিয়ে ঝগড়া হয়। এরপর থেকেই আনিকা অহানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। রিফাতের সাথে ওর কথা হলেও অহানের সাথে কথা হয় না। অহানও আনিকার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করে না। আজ এতদিন পর আনিকা 2 দিনের ছুটি নিয়ে ইহিতা ও রিফাতের সাথে দেখা করতে এসেছে এবং এই 2 দিন রিফাতের ফ্ল্যাটেই থাকবে। আনিকা ইহিতার সাথে দেখা করতে আসে। অহান আনিকাকে দেখেও ইগনোর করে বাসা থেকেই বেরিয়ে যায়। আনিকার এতে বেশ খারাপ লাগে, কারণ ভুলটা আহানেরই ছিল। ঝগড়াটা আহানেই করেছে। ভাবি, কিছু বুঝতেছো? অহন কি ভালো হবে? জানি না, তবে আমার যথাসাধ্য চেষ্টা করছি। এতদিন পর অহানের সাথে দেখা হলো, তবুও আমার সাথে কথা বললো না। মন খারাপ করে বলে আনিকা। ইহিতা আনিকার কাঁধে হাত রেখে বলে, কষ্ট পেও না, জানোই তো আহানের রিগো একটু বেশি। দেখবে একদিন আহান কথা বলার জন্য তোমাকে খুঁজবে। জানি না এটা সত্য হবে কিনা। আন্টির সাথে কথা বলো না? অহানের আম্মুর কথা বলছো? হ্যাঁ। বলি তো, আমি কয়দিন আগে বাংলাদেশে গিয়েছিলাম, তখন তার সাথে দেখা করে এসেছি। ও, আমার আব্বু আম্মু বিয়ের কথা বলছে, কিন্তু আমি না করে দিয়েছি। তারপরও তারা ছেলে দেখছে। কথাটা বলতে বলতে আনিকার চোখ থেকে পানি চলে আসে। কষ্ট, চাপা কষ্ট লুকিয়ে আছে আনিকার বুকে। ভালোবাসার কাঙাল সে, ভালোবেসেও ভালোবাসার মানুষটিকে পাচ্ছে না। প্রতিনিয়ত ভেতর থেকে ভেঙে যাচ্ছে। ইহিতা আনিকার মাথাটা বুকের সাথে মিশিয়ে নেয়। আনিকা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এতক্ষণে কারো মাথা ঠেকিয়ে কান্নার স্থান পেল। নিজেকে ধরে রাখতে পারল না। ইহিতাকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে থাকে। কান্না কণ্ঠে বলে, ভাবি, সে কেন বুঝে না আমি ওকে কতটা ভালোবাসি? ইহিতা মাথায় হাত বুলিয়ে বলে, নিজেকে শক্ত করো আনিকা। রাতে খাওয়ার সময় ইহিতা আনিকার ব্যাপারে কথা বলতে নিলে রাগ দেখে অহান খাওয়া ছেড়ে উঠে রুমে চলে যায়। অহান চাইছে না আনিকার বিষয়ে কোনো কথা শুনতে। ইহিতা দোটনায় পড়ে যায়। একদিকে আনিকা আর একদিকে অহান। এতদিনের বন্ধুত্ব কি সব শেষ? পরের দিন লাঞ্চ টাইম। অহান ওর কেবিনে বসে কিছু একটা ভাবছে। অফিসের বাকি কর্মচারীরা ক্যান্টিনে ছিল। হাতে থাকা কলম বারবার উপরে ছুড়ে দিচ্ছে আর ক্যাচ ধরছে। ভাবনায় একটা মশগুল হওয়ায় লাঞ্চ করতেও যাচ্ছে না। অহান লাস্টের বার আর কলম ছুঁড়ে মারে না, হাতের মুঠো চেপে নিয়ে শক্ত করে ধরে রাখে। ইহিতা আনিকাকে আজ ওদের বাসায় দুপুরের খাবার খেতে বলেছে। রিফাত অফিসে ছিল, বিধায় ওকে বলতে পারেনি। সারাদিন আনিকার সাথে সময় পার করে ইহিতা। আনিকা খুবই মিশুক ও ফ্রেশ মাইন্ডের। বাহিরের গার্ডেনে গিয়েও অনেকক্ষণ হাঁটাচলা করে দুজনে। খুব সুন্দর একটা সময় কাটায় তারা। রাতে অহান বাসায় আসার আগেই আনিকা রিফাতের ফ্ল্যাটে চলে আসে, কারণ আনিকা অহানের ইগনোর মেনে নিতে পারছে না। অহান ঠিক 10টার দিকে বাসায় ফেরে। কলিং বেল বাজাতেই ইহিতা দরজা খুলে দেয়। অহান মাথা নিচু করেছিল। চোখ তুলে ইহিতার দিকে তাকাতেই মুচকি হাসে ইহিতা, কিন্তু অহান গম্ভীর মুখে ইহিতার দিকে তাকিয়ে আছে। আজ ওর চেহারা অন্যরকম দেখাচ্ছে, যেন মনে হচ্ছে কোনো অশরীরই ভর করেছে শরীরে।
ইহিতার হাসি মিলিয়ে যায় অহানের এমন গম্ভীর মুখ দেখে। একটু কাছে গিয়ে কপালে গলায় হাত রেখে দেখে জ্বর এসেছে কিনা, কিন্তু শরীর ঠান্ডা ছিল। ইহিতার কেমন অদ্ভুত লাগছে অহানের চাহনি। নেশাও করেনি অহান, তবুও এভাবে তাকিয়ে থাকার কারণ খুঁজে পাচ্ছে না ইহিতা। গেট খোলা রেখেই ভেতরে চলে আসে, বলে, ফ্রেশ হয়ে এসো, আমি খাবার বাড়ছি। অহান গম্ভীর মুখে দরজা ঠাস করে লাগিয়ে ইহিতার দিকে ঘুরে তাকায়, হাতের ব্যাগ নিচে ফেলে দেয়। ইহিতা কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে অহানের দিকে ঘুরে তাকায়। নিচে ব্যাগ পড়ে থাকতে দেখে অহানের দিকে তাকায়। অহান একইভাবে ইহিতার দিকে তাকিয়ে আছে। ইহিতা ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে তোমার? তুমি এমন বিহেভ করছো কেন? অহান এক পা ইহিতার দিকে বাড়াই আর বলে, এতদিন তো কিছু হয়নি, কিন্তু এখন হবে। ইহিতা সন্দেহ চোখে তাকিয়ে বলে, মানে কি হবে? আপনি আমার ওয়াইফ, আমি আপনার স্বামী। আমাদের তো ফার্স্ট নাইট হয়নি, তো বলুন কোন রুমে ফার্স্ট নাইট করতে চান? আপনার রুমে নাকি আমার রুমে? রেগে চিল্লিয়ে বলে ইহিতা। আহান, মুখ সামলে কথা বলো। ইহিতার দিকে এগিয়ে গিয়ে আহান বলে, কেন? স্ত্রীর অধিকার চাওয়া তো কোনো অপরাধ নয়, এটা তো আমার হক। ইহিতা পিছিয়ে গিয়ে রাগী কণ্ঠে বলে, কিসের অধিকার? কোনো অধিকার নেই তোমার। ওখানেই দাঁড়াও, নয়তো আমি আম্মুকে ফোন দিব। দেন, আম্মুকে ফোন দেন, বলুন আমি আপনার কাছে অধিকার চেয়েছি। আরো যা বলতে মন চাই বলুন। ইহিতা চুপ হয়ে যায়। আসলেই অহন তো ঠিকই বলেছে, কিভাবে বলবে আম্মুকে? কিন্তু বলতে তো হবেই। ইহিতা ভয়ে ভয়ে পিছাতে থাকে। অহান ইহিতার দিকে আগাতে থাকে। আহান, ভালো হচ্ছে না, কিন্তু কাছে আসবে না একদম। অহান ইহিতার কথা শোনে না। ইহিতা কাপা কণ্ঠে বলে, আহান স্টপ। আহান। অহানের থামার কোনো গতি নেই, ইহিতার দিকে এগিয়েই যাচ্ছে। আহান থামো বলছি। তবুও থামছে না অহান। ইহিতা দৌড়ে ওর রুমে যেতে নিলেই অহান ইহিতার হাত ধরে ফেলে। দেয়ালের সাথে মিশিয়ে ধরে ইহিতার কাছে যেতে নিলেই ইহিতা ওর সর্বশক্তি প্রয়োগ করে অহানকে ধাক্কা মেরে সজোরে কষিয়ে গালে একটা চড় মেরে দেয়। চড় দেওয়ার ফলে অহানের ঘাড় ডান দিকে কাত হয়ে যায়। সেভাবেই দাঁড়িয়ে রয় অহান। ইহিতার চোখ নিমেষেই ভরে ওঠে জলে। ছলছল করা চোখে কান্না জড়িত কণ্ঠে বলে, আমি তো তোমার ভাবি হই, বউ না। অহান তাচ্ছিল্য হাসি দেয়। ইহিতার কাছ থেকে দূরে সরে বলে, কোনটা বিশ্বাস করব আমি? আপনি আমার ভাবি হন এটা, নাকি বউ হন এটা? কোনটা বলুন? জোরে চিল্লিয়ে বলে অহান। ইহিতা অহানের প্রশ্নের উত্তর দেয় না। দৌড়ে রুমে এসে দরজা লাগিয়ে পিঠ দরজার সাথে ঠেকিয়ে কান্না কাঁদতে থাকে। অহান উত্তর পায়নি তার। রাগে ড্রয়িং রুমের সেন্টার টেবিলে লাথি মেরে বাসা থেকে বের হয়। বড় বড় পা ফেলে রিফাতের ফ্ল্যাটের সামনে আসে। জোরে জোরে কলিং বেল সহ দরজা ধাক্কাতে থাকে। আনিকা ও রিফাত সবেমাত্র খাবার খেতে বসেছে। এমনভাবে কলিং বেল বাজাতে ও দরজা ধাক্কাতে দেখে আনিকা টেবিল ছেড়ে উঠে দরজা খুলে দেয়। দরজা খুলতেই অহানকে দেখতে পায়। চোখে মুখে লেগে আছে প্রচন্ড রাগের আভা। অহান আনিকাকে পাশে সরিয়ে ভেতরে প্রবেশ করেই রিফাতের গেঞ্জি ধরে টেনে টেবিল থেকে উঠিয়ে মারতে শুরু করে আর জোরে জোরে বলে, কেন করেছিস আমার সাথে এটা? কেন বলেছিস আমার সম্পর্কে সব আম্মুকে? বল, কেন বলেছিস? ঘুষি মারতে থাকে অহান। ফের অহান দেওয়ালের সাথে রিফাতকে ঠেসে ধরে ক্ষুব্ধ কণ্ঠে বলে, বন্ধুত্বের এই পরিণাম দেখালি, বেঈমান কোথাকার! বলেই এলোপাথারি ঘুষি মারতে থাকে রিফাতকে। আনিকা এতক্ষণ রিফাতকে মারতে দেখে চুপ করে রয়, কিন্তু যখন অহানের মুখে এসব কথা শোনে তখন আর চুপ থাকে না। অহানের কাছে এসে শার্টের কলার ধরে টেনে ওর কাছে নিয়ে জোরে থাপ্পড় মেরে চিৎকার করে বলে, রিফাত কিছু বলেনি, আমি বলেছি তোর আম্মুকে সব। কথাটা শুনেই অহান অবাক চোখে তাকায় আনিকার দিকে। অহান বুঝতে পারছে না আনিকা কিভাবে বলল এসব। আনিকা তো এসব কিছু জানতো না, না এতদিন দেখা হয়েছে ওর সঙ্গে। তাহলে আনিকাকে কে বলল? রিফাত? নাকি আনিকা নিজে থেকেই সব জেনেছে অহানের বিষয়?
আজ হামিদা বানু ও আজমল রহমানের বিবাহ বার্ষিকী। এই উপলক্ষে কম বেশি আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়েছে আজমল রহমান। কিছুক্ষণ আগেই অহানের সাথে কথা বলেছে তারা। অহান বেশি কথা বলতে পারেনি, অফিসে কাজ ছিল তাই। ইহিতা আজকে আরমানের দেওয়া খয়েরি রঙের শাড়ি পরেছে। আরমানের কথা মতো হালকা সেজেছে। নিজেকে আয়নায় দেখে ড্রয়িং রুম থেকে বের হয়ে মেহমানদের সাথে কথা বলতে থাকে, সময় কাটতে থাকে। আরমান আজ অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়েছে। কিছুক্ষণ আগেই ইহিতা আরমানের সাথে কথা বলেছে। 10 মিনিট আগেই অফিস থেকে গাড়ি নিয়ে বের হয়েছে আরমান। এখন 9টা বাজতে চলল। আরমানের এখনো কোনো খবর নেই। ইহিতা আবার আরমানকে ফোন দেয়। আরমান ফোন রিসিভ করে বলে সে মার্কেটে আছে, আপু আম্মুর জন্য গিফট কিনছে। ইহিতা আরমানকে তাড়াতাড়ি আসতে বলে বাসায়। এটাও বলে সবাই তার জন্য অপেক্ষা করছে। আরমান গিফট নিয়ে গাড়ির পিছনে রেখে ড্রাইভিং সিটে বসে। হঠাৎ কোথা থেকে একটু চলন্ত ট্রাক তার ব্যালেন্স হারিয়ে আরমানের গাড়ির দিকে ধেয়ে আসছে সামনে থেকে। শেষ মুহূর্তে আরমান মুখ থেকে ও শিট বলেই গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং ধরে ডান দিকে ঘুরিয়ে দেওয়ার আগেই ট্রাকটি এসে সজোরে ধাক্কা দেয় আরমানের গাড়িতে। গাড়ি ছিটকে বহু দূরে গিয়ে পড়ে উল্টিয়ে যায়। সিট বেল্ট পরা ছিল না, বিধায় গাড়ির সামনের কাঁচ ভেঙে গাড়ি থেকে বাহিরে বেরিয়ে আসে আরমান। গলায় গেঁথে যায় লম্বা কাচের টুকরো। রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। শেষ নিঃশ্বাসটুকু টেনেই মৃত্যু বরণ করে আরমান। লাস্ট মুহূর্তে দেখতে পারল না তার বাবা মাকে, তার প্রিয় প্রেয়সীকে। এদিকে অপর পাশে ইহিতা হ্যালো হ্যালো বলেই যাচ্ছে। লাইন কেটে যাওয়ায় ইহিতা অস্থির হয়ে গেছে। বারবার আরমানের ফোন ট্রাই করছে, কিন্তু ফোন সুইচ অফ আসছে। উত্তেজিত হয়ে কথাটা যখন আজমল রহমানকে জানায়, তখনই সে ইহিতার বলা আরমানের লোকেশনে যায় এবং জানতে পারে আরমানের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সেখানেই মারা গেছে আরমান। রাস্তায় তার বড় ছেলের মৃতদেহখানা পড়ে থাকতে দেখে। ছেলের রক্তমাখা মুখ দেখে তিনি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। পড়ে যেতে নিলে কিছু লোক তাকে ধরে একটি চেয়ারে বসায়। আজমল রহমান চোখের চশমা খুলে পাশে রাখে। কাপা কাপা হাতে পাঞ্জাবির পকেট থেকে বাটন ফোন বের করে ইহিতার নাম্বারে ফোন দেয়। ইহিতা ফোন পেয়ে চট করে রিসিভ করে। উত্তেজিত হয়ে বারবার আজমল রহমানকে জিজ্ঞেস করে আরমানের কথা। আজমল রহমান কিভাবে বলবে বুঝতে পারছে না, কিন্তু সত্যটা তো বলতেই হবে, মেনে যে নিতে হবে, এটাই যে নিয়ম। তিনি দ্বিধাদ্বন্দ্ব ফেলে বলে ফেলে আরমানের মৃত্যুর খবর। শুনেই ইহিতা কান থেকে ফোন ফেলে মাটিতে বসে পড়ে। মনে হচ্ছে ওর দুনিয়া উল্টে গেছে। পায়ের নিচটা বেশ শূন্য মনে হচ্ছে। হামিদা বানু ফোন উঠিয়ে কানে নেয়। আজমল রহমানের কান্না শুনে বুঝে যায় সে। জ্ঞান হারিয়ে ফেলে সেখানেই। এত সুন্দর করে সেজেছে, আরমানের দেওয়া শাড়ি পরেছে, অথচ যাকে দেখানোর জন্য এসব করেছে সে তো চিরতরে ঘুমিয়ে গেছে, চলে গেছে না ফেরার দেশে। বাবা মায়ের বিবাহ বার্ষিকী হলো ছেলের মৃত্যুদিন। এখন এই দিনে দুটি বার্ষিকী উদযাপন হবে। কি চরম পরিহাস! ইহিতা সেদিন ভিতর থেকে প্রচুর ভেঙে পড়েছে। স্বামীকে হারিয়ে নিঃস্ব, কুলকিনারাহীন। সেদিন প্রচুর কেঁদেছিল ইহিতা, আর আজ সেদিনের মতো কাঁদছে, প্রচুর কাঁদছে। কাঁদবে নাই বা কেন? অহানকে নিজের ছেলের মতো মনে করত। স্বামীর স্থানে কখনো ভাবতেও পারেনি, আর ভাবতেও চায় না। সবার কাছে নিজের ছেলে হিসেবে পরিচয় করাতো, সেটা অহানের আড়ালে। আজ তার কাছ থেকে এমন ব্যবহার আশা করেনি ইহিতা। ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেছে। চোখে পানি স্রোতের মতো গলগল করে বয়ে যাচ্ছে। সেদিনের মতো আজ নিজেকে বড় একা মনে হচ্ছে, বড্ড একা। অন্য প্রান্তে। কেন? আমি তোর ভালোবাসা অ্যাকসেপ্ট করিনি তাই? রিজেক্ট করেছি বলে প্রতিশোধ নিয়েছিস? আনিকা তাচ্ছিল্য হেসে বলল, তোর ভালোবাসায় আমি জীবনে যদি কোনো ভুল করে থাকি, সেই তোকে ভালোবাসা করেছি। তোর মতো ছেলেকে ভালোবাসা তো দূরের কথা, বন্ধু ভাবা উচিত নয়। আনিকা, তুই কিন্তু বেশি কথা বলছিস। এবার রিফাত মুখ খুলে অহানের সামনে দাঁড়িয়ে বলে, বেশি? আনিকা ঠিকই বলেছে, ভুল কিছু বলেনি। তুইও ওর সাথে হাত মিলিয়েছিস। তুই সবসময় নিজের মতো কেন মনে করিস? মাইন্ড চেঞ্জ কর। আর কি বললি? কেন বলেছি তোর আম্মুকে? তুই কি জানিস
কতটা চেঞ্জ হয়ে গেছিস তুই, কতটা অমানুষে পরিণত হয়েছিস তুই। একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখ নিজেকে। এই অহান আর আগের অহানের মধ্যে তফাৎ খুঁজে পাবি। আরমান ভাইয়া মারা যাওয়ার পর তোর উচিত ছিল এখানের চাকরি ছেড়ে আন্টি আঙ্কেলের কাছে ফিরে যাওয়া, কিন্তু তুই ফিরে যাওয়া তো দূর, তাদের কাছে একটা ফোন পর্যন্ত করতি না। এখানে তুই তোর মতো ভালো আছিস, আর ওইদিকে আঙ্কেল আন্টি ভাবি আরমান ভাইয়ের মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। আরমান ভাইয়া মারা যাওয়ার 5 দিন পর তুই চলে আসিস চায় না। যাক ভালো, এখানে এসে অ্যাটলিস্ট তাদের সাথে যোগাযোগ তো করবি। তারা তোদেরকে কল দিয়ে পায় না, তুই তাদের ফোন ধরিস না, ইগনোর করিস। আমার কাছে, রিফাতের কাছে ফোন দেয় তারা। আমরা তো আর তোর মতো স্বার্থপর না, আমরা তাদের সাথে ঠিকই কথা বলি, কিন্তু যখন তোর কথা জিজ্ঞেস করে তখন মিথ্যা বলি, কারণ সত্যি বললে। এটুকু বলে আনিকা দম নেয়। রিফাত বলতে শুরু করে। ছোট থেকে আমরা 3 জন একসাথে বড় হয়েছি। তুই আমাদের কেমন বন্ধু মনে করিস সেটা জানি না, তবে আমরা তোকে আমাদের কলিজার বন্ধু মনে করি। আমি তোর দ্বারা অনেক কষ্ট পেয়েছি, কিন্তু মুখ ফুটে কখনোই সেটা প্রকাশ করিনি। মনে করেছি বন্ধুত্ব। কিন্তু সেদিন যখন তোর জ্বর হয়েছিল, ভাবি যখন আমাকে ডেকেছিল, তখন সেই রাতের কথা মনে পড়ে যায়। সেই রাতে অনেক অসুস্থ ছিলাম আমি, জ্বর ছিল প্রচুর। সারা রুম জুড়ে কেবল আমি একাই ছিলাম, এক গ্লাস পানি ঢেলে দেওয়ার মতো মানুষ পর্যন্ত ছিল না আমার পাশে। অতি কষ্টে তোকে আমি ফোন দেই, কিন্তু কপাল এতই খারাপ ছিল তুই আমাকে একটিবারের জন্য দেখতে আসিসনি। উল্টো বলেছিস মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়, তারপর ফোন রেখে অন্য কারোর সাথে ব্যস্ত হয়ে পড়িস বেডে। সেদিন আমি রিয়েলাইজ করি, আজ যদি আমার বাবা মা পাশে থাকতো তাহলে এমনটা হতো না। তুই তো নিচতলায় থাকতি, একবারও কি পারলি না আমার কাছে আসতে? দুঃখে কষ্টে সেদিন এক মুহূর্তের জন্য মন চাইছিল মরেই যাই। নিজের কলিজার বন্ধু যাকে মানি সে আমার কোনো মূল্যই করলো না। অথচ সেদিন ভাবি তোর অসুস্থতার কথা বলার সঙ্গে সঙ্গে আমি তোর কাছে ছুটে যাই। ভাবি আমি সারা রাত তোর সেবা যত্ন করি। অনেক অসুস্থ ছিলি সেদিন, তোর সেবা যত্ন করতে গিয়ে আমার সেদিনের কথা মনে পড়ে গিয়েছিল, কিন্তু আমি তোয়াক্কা করিনি। সব কিছু ভুলে তোর পাশে বসে থাকি। আমি পারতাম ভাবি বলার পর তোর কাছে না যেতে, সেদিন তোর মতো স্বার্থপরতা দেখাতে, কিন্তু আফসোসের বিষয় আমি পারলাম না, কারণ তোর মতো যে আমি না। এতক্ষণ অহানের নজর ওদের উপর থাকলেও এখন অহান ফ্লোরের দিকে তাকিয়ে আছে। চুপ করে দাঁড়িয়ে রিফাত ও অনিকার কথাগুলো শুনছে। আনিকা ফের বলতে আরম্ভ করে। আমি তোর বাবা মায়ের কাছে এসব বলতে চাইনি, কিন্তু কতদিন মিথ্যা কথা বলা যায় বলতে পারিস? তুই তো তাদের সাথে কথাই বলিস না। তারা আমাদের কাছে ফোন দিয়ে বারবার তোর কথা জিজ্ঞেস করতো। রিফাত আমি মিথ্যা কথা বলে বলে হাঁপিয়ে উঠেছি, তাই সেদিন সব সত্যি কথা বলে দেই আন্টিকে। তার গুণধর ছেলে এখানে কত মহৎ কাজে ব্যস্ত থাকে, যার কারণে বুড়ো বাবা মায়ের খোঁজ পর্যন্ত একবার নিতে পারে না। তুই এতটা পাষাণ কেন বলতে পারিস আহান? বলবি বা কি? আন্টি একদিন আমাকে ফোন দিয়ে বলে ভাবির সাথে নাকি তোর বিয়ে দিবে, আর সেটা ফেক বিয়ে হবে। বিয়ে যদি সত্যি হোক বা মিথ্যে, ভাবি রাজি ছিল না, তবুও আন্টির কথা রাখতে তোর বিষয়ে সব কিছু শুনে সে রাজি হয়। তোকে চায়না থেকে ডেকে নিয়ে মিথ্যা একটা বিয়ের নাটক করে। ভাবি যথেষ্ট সেন্সিটিভ ছিল, এমনভাবে তোর সাথে আচরণ করে মনে হয়েছে তোর সাথে তার বিয়ে হয়েছে। এখানে এসে ইহিতা ভাবি লেগে পড়ে তোকে ভালো বানানোর মিশনে, কিন্তু ভাবি আন্টি আঙ্কেল এটা জানে না একজন পশুকে কখনো মানুষ বানানো যায় না, তার মধ্যে পশু জাতটা থেকেই যায়। ইহিতার সাথে ওর বিয়েটা মিথ্যে ছিল। কথাটা শুনে অহান হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে। নিজের ভুলটা বুঝতে পারে অহান। আনিকা আরো বলে, ভাবির সাথে এখানে এসেছিস 5 মাস হয়েছে, কিন্তু তবু একবার ফোন দিসনি আন্টি আঙ্কেলকে। ভাবি ভাবছিল কিন্তু বলে কয়ে যে মানুষকে কাজ করানো যায় না। আসলে তোর তাদের প্রতি কোনো মায়া মোহাব্বত ছিল না। যদি থাকতো তাহলে তুই আন্টিকে এত ভয় পেতি না।
তুই তো একটা পাষাণ মনের মানুষ। আচ্ছা অহন, তোর মাথায় কি কখনো কাজ করছে ভাবির সাথে বিয়ের পর মনে হয়নি বিয়েটা সত্যি ছিল নাকি মিথ্যা? আরমান ভাইয়া মারা গেছে 1 বছর হয়েছে, তাকে ভুলে ভাবি তোকে বিয়ে করছে, তোর সাথে সংসার করতে শুরু করেছে। এইটাই ভেবেছিলি তাই তো? তোর কাছে অজানা অনেক কিছু। আরমান ভাইয়া মারা যাওয়ার পর ভাবি পাগল ছিল প্রায় 4 মাস। সারাদিন নতুন শাড়ি পরে সেজে বসে থাকতো, খালি বলতো আরমান এক্ষুনি আসবে, তাকে সামলাতে পারতো না কেউ। ওই সেই সিচুয়েশনে তোর পরিবারের তোকে খুব প্রয়োজন ছিল, তোকে তাদের পাশে চেয়েছিল, তারা বলতে চেয়েছিল কিভাবে তারা বেঁচে আছে, কিসের মধ্যে দিয়ে তারা দিন কাটাচ্ছে, কিন্তু তুই তো তাদের ইগনোর করে গিয়েছিস। রিফাতের চোখেও পানি টলমল করছে। অহান পাথরের মতো বসে আছে মাথা নত করে। আনিকা ঢোক গিলে শান্ত হয়ে বলে, ভাবি স্বাভাবিক হতে অনেকটা সময় লাগে। যখন সে সুস্থ হয় তখন আন্টি সত্যিই চেয়েছিল ভাবির সাথে তোর বিয়ে দিতে, কিন্তু ভাবি না করে দেয়, কারণ সে এখনো আরমান ভাইয়াকেই ভালোবাসে। স্বামী হিসেবে তাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারে না। তার প্রথম ও শেষ ভালোবাসা আরমান ভাইয়া। ভাবি হিসেবে থাকলে তুই তার কথা শুনতি না, আগের দিনগুলোর কথা তাকে ইগনোর করতি। তাই মিথ্যে বিয়ে হয় তোদের। তোর সাথে মিথ্যে বিয়ে হবার পর ভাবি এখানে এসে সবার কাছে কি বলতো জানিস? তুই তার ছেলে। সবাইকে তোর ভালো গুণাগুণ গিয়ে বেড়াতো। সেদিন সেই মেয়েটির কানে কানে তোকে ছেলে হিসেবে সম্বোধন করেছে, এটাও ভাবি আমাকে বলেছে। বড় ভাবি তো মায়ের মতোই হয় তাই না? কিন্তু তুই তো তার অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করেছিস, কিন্তু ভাবি ব্যর্থ। যাকে ভালো বানাতে চেয়েছে সে তো কখনোই ভালো হবে না। আজ নিজের চোখে দেখে বুঝলাম নিজ থেকে নিজেকে কখনোই চেঞ্জ করবে না, এমনই রয়ে যাবে আজীবন। জোর করে আর যাই হোক, ভালোবাসা আর মানুষকে ভালো পথে ফিরিয়ে আনা যায় না। ড্রয়িং রুম জুড়ে নীরবতা বিরাজ করে। আনিকা চুপ হয়ে যাওয়ার পর ড্রয়িং রুম নীরব হয়ে যায়। আনিকা নিরাপচ্ছিন্ন করে ফের বলে, তোকে ভালোবেসে আমি শুধু অবহেলা পেয়েছি। আমি সেদিন ভুল করেছিলাম তোকে আমার মনের অনুভূতিগুলো বলে, তাই তো আমাদের মাঝে বন্ধুত্বটা নষ্ট হয়েছে। আমি আমার লাইফে ভুল একটি মানুষকে ভালোবেসেছিলাম, আশা করি ভুলটা খুব তাড়াতাড়ি শুধরে নেব। বলেই রুমে চলে যেতে নিলে থেমে গিয়ে বলে, সবার জন্য না হলেও অন্তত নিজের জন্য একজন ভালো মানুষ হয়ে ওঠ। সামনে গোটা লাইফ পড়ে আছে তোর, এভাবে শেষ করে দিস না জীবনটা। আগের ন্যায় মাথা নত করে বসে আছে অহান। ড্রয়িং রুমে আবার আগের মতো পিনপতন নীরবতা বিরাজ করছে। রিফাত ভারী নিঃশ্বাস ফেলে অহানকে ধরে উঠাতে নিলেই অহান রিফাতের হাত সরিয়ে উঠে বাহিরে চলে যায়। সিঁড়ি পেয়ে মাথা নত করে নামতে থাকে। রিফাত গেটের সামনে দাঁড়িয়ে অহানের যাওয়া দেখছে। অহানের চোখের কার্নিশে জল জমেছে। ছন্নছাড়া হয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে। রাস্তা গাঢ় অন্ধকারে ঢাকা নয়, দূরে ল্যাম্পপোস্টের আলো নিভু নিভু হয়ে জ্বলছে। ঈষৎ আলো ছড়িয়ে আছে চারিদিকে। ঘড়ির তখন 12টা ছুঁই। ধুলো উড়িয়ে বাতাস ছুটছে রাস্তায়। দেখে মনে হচ্ছে ঝড় হতে পারে। অহানের বুকেও ঝড় বইছে। নিজেকে পৃথিবীর উচ্ছিষ্ট মনে হচ্ছে। বুকে রক্তক্ষরণ বয়ে যাচ্ছে। প্রাণপয় ভেবে যাচ্ছে এ কি করলো সে। মায়ের মতো ভাবিকে না জেনে বুঝে স্ত্রীর অধিকার চেয়ে কাছে টেনেছিল। মারাত্মক ভুল করেছে সে। এতদিন মারাত্মক ভুল করে এসেছে তার বাবা মায়ের সাথে, কিন্তু সে তো সত্যিটা জানতো না। আসলেই কি সে মারাত্মক ভুল করেছে স্ত্রীর অধিকার চেয়ে? তার তো জানা ছিল ইহিতা তার বউ নয়, ভাবি। তবুও মন মানছে না। নিজেকে আজ অপরাধী বলে মনে হচ্ছে। এতগুলো মানুষকে সে এতদিন কষ্ট দিয়ে এসেছে, আর আজ মাত্রাধিক কষ্ট দিয়ে ফেলেছে। মাপ চাইবে তাদের কাছে, কিন্তু পারবে কি তারা ওকে মাপ করতে? পারবে কি অহান আগের মতো সব ঠিক করে দিতে? চায় না এমন লাইফ। হতে চায় সে আগের অহান, সেই ছোট্ট নিষ্পাপ অহান, যার মনে ছিল না কোনো অহংকার, হিংসা, লালসা।
সকালের আলো ফুটতেই অহানের ঘুম ভাঙে। রাতে দেরি করে বাসায় ফিরেছে, তবুও আজ তাড়াতাড়ি ঘুম ভেঙেছে। আজকের সকালটাকে নতুনভাবে শুরু করতে চায় অহান। নতুনভাবে সব কিছু শুরু করবে, জীবনটাকে নতুনভাবে সাজাবে। জানালার পর্দা সরিয়ে দেয়। রৌদ্র এসে অহানের গায়ে পড়ে। অহান সূর্যের দিকে তাকিয়ে মৃদু হাসে। প্রথমে ফ্রেশ হয়ে নেয়, তারপর কানে ব্লুটুথ লাগিয়ে কিচেনে আসে এবং কল দেয় হামিদা বানুকে। ঘুমাবার প্রস্তুতি নিচ্ছিলেন হামিদা বানু। তখনই পাশে থাকা ফোনটা বেজে ওঠায় কিঞ্চিত পরিমাণ বিরক্তি নিয়ে ফোন হাতে নিতেই তিনি কিছুটা চমকে গেলেন। সে যেন নিজের চোখে বিশ্বাস করাতে পারছেন না এটা অহানের নাম্বার। তার এমন চমকানো চেহারা দেখে আজমল রহমানও ফোনের দিকে তাকায়। তিনিও বেশ চমকে গেলেন। ফোন বেজে কেটে যায় তাদের এমন চমকানোর রিয়াকশনের মাধ্যমে। হামিদা বানু আজমল রহমানের দিকে তাকিয়ে বললেন, মনে হয় ভুলে ফোন ঢুকে গেছে নাম্বারে। রিসিভ করো, দেখো কি বলতে চাই অহান। হামিদা বানু আজমল রহমানের দিকে চোখ পিটপিট করে তাকিয়ে পরক্ষণে চোখ সরিয়ে নিয়ে ফোন রিসিভ করে কানে দেয়। অপর পাশ থেকে অহান অভিমানী স্বরে বলে, ছেলের ফোন ধরতে এত সময় লাগে? কি করছিলে এতক্ষণ? প্রশ্ন করে বসে অহান। হামিদা বানু অবাক হয়ে আজমল রহমানের দিকে তাকিয়ে রয়। এর আগে কখনোই অহান এভাবে কথা বলেনি, তাই বেশ অবাক হচ্ছেন। চুপ করে আছে কেন? কথা বলো অহানের সাথে। হ্যাঁ, মানে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম তো, তখনই তুই কল দিলি। এভাবে কথা বলছো কেন? আমি কি অন্য কারো ছেলে নাকি? ঠিক মতো কথা বলো আম্মু। তুই কি ঠিক আছিস? অবশ্যই, মায়ের দোয়া সাথে থাকলে সব সন্তানই সুস্থ থাকবে। হামিদা বানু আরো অবাক হলেন। তার চোখের কোণায় ক্ষুদ্র জল এসে জমেছে। আজমল রহমান তার কাছ থেকে ফোন নিয়ে বলে, বাবা কিছু হয়েছে কি? এভাবে কথা বলছিস যে তোর মায়ের সাথে? কথা বলতে গেলে কি কিছু হওয়া লাগবে আব্বু? আর আমি তো তোমাদের ছেলে, তাই না? এমন ভাবে কি কথা বলতে পারি না? তা নয়, এই প্রথম তুই আমাদের কাছে নিজ থেকে ফোন দিয়েছিস, তা আবার এভাবে কথা বলছিস, খুব ভাবাচ্ছে। আগের অহান নেই বাবা, তাকে আর খুঁজলেও পাবে না। এতদিন তোমাদের সাথে যা করেছি তার প্রায়শ্চিত্ত করার সময় এসে গেছে। আমি খুব শীঘ্রই ভাবিকে নিয়ে বাংলাদেশে আসছি। দোয়া রেখো, মাফ করে দিও আগের অহানকে। বলেই অহান ফোন কেটে দেয়। আবেগের মোহে তার চোখেও জলকণা এসে ভর করেছে। দীর্ঘশ্বাস ফেলে রান্না করতে শুরু করে। রান্না শেষ করেই ইহিতাকে ডাক দিবে। কাল রাতের খাবারগুলো তেমনিভাবে টেবিলের উপর রাখা ছিল, যার কারণে অহান বুঝে যায় ইহিতাও রাতে কিছু খায়নি। আজমল রহমান আবেগ প্রবল হয় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। পাশেই হামিদা বানু ফুপিয়ে কাঁদছে। এ যে সুখের কান্না। এতদিনে আল্লাহ তার ডাক শুনেছে, তার ছেলেকে ভালো পথে ফিরিয়ে দিয়েছে। আজমল রহমান পুরো ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য আনিকাকে কল দেয়। আনিকা হতাশ কণ্ঠে কাল রাতের কথা জানালে আজমল রহমান ও হামিদা বানু সবকিছু বুঝতে পারে। আজমল রহমান যখন আনিকাকে বলেন অহান কল দিয়েছে, শুনে আনিকাও তখন বেশ অবাক হয়েছে। পরক্ষণে আনিকাও খুশি হয় আজমল রহমানের পুরো কথা শুনে। অহানের রান্না শেষ। হাত ধুয়ে মুছে ইহিতার রুমে এসে নক করে। ইহিতা তখনও ফ্লোরেই শুয়েছিল। বেশ কয়েকবার নক করার পরও দরজা খোলে না। এবার অহান জোরে জোরে নক করে, যার ফলে ইহিতার ঘুম হালকা হয়ে যায়। চোখ মেলে তাকাতেই সামনের সব কিছু ঘোলাটে দেখতে পায়। কাল রাতে অধিক মাত্রার কান্না করার ফলে চোখ ফুলে গেছে, মাথা ঝিম ধরে আছে। বহু কষ্টে উঠে বসে। দরজা ধাক্কানোর আওয়াজ শুনতে পেয়ে বুঝতে পারে অহান ডাকছে। পরক্ষণে কাল রাতের কথা মনে পড়ে, কিন্তু ইহিতা এটাও বুঝতে পারে এতে অহানের কোনো দোষ ছিল না। অহান তো সত্যিটা জানতো না, সে তার বউ নয়, ভাবিই হয়। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে দেয়াল ধরে উঠে দাঁড়ালো। দরজা খুলে দিতেই হুড়মুড় করে অহান ভিতরে প্রবেশ করে। জোরে নিঃশ্বাস নিয়ে বলে, এতক্ষণ লাগে দরজা খুলতে? আমি কতক্ষণ ধরে ডাকছি আপনাকে? ইহিতা নিচের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, কেন? ফ্রেশ হয়ে নিন, ব্রেকফাস্ট করবেন।
ইহিতা অহানকে কিছু না বলেই বাথরুমের দিকে পা বাড়াতে অহান পিছনের থেকে বলে ওঠে, মাফ করে দিবেন ভাবি, আমি এই টপিকে কোনো কথা বলতে চাই না, ভুলে যাও সব। অহান বুঝতে পারে ইহিতা এখনো রেগে আছে তার উপর। অহান কিছুক্ষণ মৌন হয়ে রয়, তারপর চলে আসে ড্রয়িং রুমে। একটু আগেই অহান রিফাত ও আনিকাকে ওর ফ্ল্যাটে আসতে বলেছে। ওদের জন্য ব্রেকফাস্ট বানিয়েছে অহান। রীতিমতো ওরাও সেখানে উপস্থিত হয়। অহান ওদের সাথে হাসি মুখে কথা বলে সোফায় বসতে বলে। অহানের এমন আচরণে আজ ওরা বেশ অবাক হলেও ভিতরে ভিতরে বেশ খুশি হয়। অহান রিফাত ও আনিকার উদ্দেশ্যে বলে, সরি রে, এতদিন অজান্তেই তোদের অনেক কষ্ট দিয়েছি। কাল তোরা সবকিছু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিস। এখন কি আমি আর আগের মতো থাকতে পারি বল? আমি সেই আগের অহান হয়ে গেছি। যাক, যাকে তোরা চেয়েছিস মাফ করেছিস তোরা। আনিকা এক মনে অহানকে দেখছে। খুশিময় এক চিলতে হাসি ফুটে ওঠে ঠোঁটে। রিফাত অন্যদিকে মুখ ঘুরিয়ে অহানের সামনে ডান পা এগিয়ে দিয়ে বলে, পা ধর, তাহলে মাফ করে দিব। অহান দুষ্টু হাসি দিয়ে রিফাতের পা ধরে, কিন্তু পরক্ষণে পা ধরে টেনে ফ্লোরে ফেলে দেয়, যেটা দেখে আনিকা ও অহান দুজনে হেসে ওঠে। এদিকে ইহিতা রুম থেকে বেরিয়ে দুহাত বগল দাবা করে দাঁড়িয়ে ভারী কণ্ঠে বলে, আমার পা ধরবে কে শুনি? হাসি থামিয়ে ওরা ইহিতার দিকে তাকায়। অহান ইহিতার সামনে হাঁটু গেড়ে বসে হাত ভাঁজ করে বলে, মাফ করে দেই ভাবি, আমার এত বড় ভুল হয়ে গেছে। আর কখনো খারাপ কাজ করব না, সৎ পথে চলবো, আর আপনার কথা পাই টু পাই মানবো। শুধু আমার কথা? সবার কথা শুনবো। মাফ করে দেন ভাবি। ঠিক আছে, ছাড়ো। আহান উঠে দাঁড়াতেই ইহিতা হেঁটে গিয়ে আনিকার পাশে বসে। খুব হাসি খুশিতেই সকালের নাস্তা সারে এবং প্রোগ্রাম করে আজ ওরা পিকনিকে যাবে। তবে তার আগে অহান ওর অফিসে গিয়ে রিজাইন দিয়ে আসতে চায়। ওদের সব ব্যবস্থা করতে বলে। অহান অফিসে আসে। কাল রাতের কথা রিফাত ও আনিকা ইহিতাকে খুলে বলে, কিন্তু ইহিতা অহানের মিসবিহেভের কথা বলে না। অহানকে ছোট করতে চায় না ওদের কাছে। আর এমনিতেও এতে তো অহানের কোনো দোষ ছিল না। হামিদা বানু ইহিতাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে বলে, মা, তুই পারলে অহনকে ভালো বানাতে, আমি তোর কাছে ঋণী। আমি না মা, রিফাত ও আনিকার কারণে আহান আজ ভালো পথে ফিরে এসেছে। ওরা যদি সব খুলে না বলতো তাহলে হয়তো আহান এসব জানতো না। হ্যাঁ, ওরাও অনেক সাহায্য করেছে। আমি তোদের তিনজনের কাছেই ঋণী। এইসব কথা থাক, আপনি এখন আর এসব নিয়ে টেনশন করবেন না। এখন আর টেনশন কিসের? আমার ছেলে ফিরে আসছে আমার কাছে, এটাই তো এত বছর চেয়েছিলাম। মানসিক শান্তি নিয়ে থাকুন। আমি রাখছি মা। আচ্ছা। ফোন কেটে দেয় ইহিতা। রিফাত ও ইহিতাকে বসতে বলে রুমের ভিতরে আসে ইহিতা। দরজা লাগিয়ে মাটিতে বসে পড়ে। মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, কিন্তু না, তবুও সে মেডিসিন নিবে না। এখন আর কোনো পিছুটার নেই। হামিদা বানুর ওয়াদা সে রেখেছে। ইহিতা অতি কষ্টে হামাগুড়ি দিয়ে হেঁটে বাথরুমে আসে। দেয়াল ধরে উঠে দাঁড়িয়ে পানির ট্যাপ ছেড়ে মাথায় পানি দিতে থাকে। কিছুক্ষণ পর মাথার ব্যথা নিয়ন্ত্রণ হতে থাকে। পুরো ব্যথা কমে যাওয়ার পর মাথায় তোয়ালে বেঁধে বাহিরে আসে। মাথায় তোয়ালে বেঁধেছো কেন? মাথা ব্যথা বলেছিল, তাই পানি দিয়েছিলাম। মেডিসিন নাও। না, লাগবে না, কমে গেছে। তুমিও না, এসব ডাক্তারি কোথায় পেয়েছো কে জানে। এখন এখানে এসে দেখো কোথায় যাবে পিকনিকে। ল্যাপটপের দিকে তাকিয়ে বলে আনিকা। ইহিতা আনিকার পাশে এসে বসে। এদিকে মিষ্টি নিয়ে অফিসে হাজির হয় অহান, যাকে পাচ্ছে সামনে খুশিতে মিষ্টি মুখ করাচ্ছে। অহানের এমন কাণ্ডে রীতিমতো সবাই অবাক, চমকিত দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। অফিসের পিয়নও যাদের সাথে এতদিন খারাপ আচরণ করেছে তাদের সবার কাছে অহান মাপ চাই। এবং কি যে মেয়েদের সাথে অহান ফ্ল্যাট করত তাদেরকে আপু বলে সম্বোধন করে মাপ চায়। মেয়েরা অহানের এমন আচরণ দেখে পাল্টা জবাব না দিয়ে তাকিয়ে রয়। তারপর চলে যায় বসের কেবিনে। তার সাথে কিছুক্ষণ কথা বলে বাহিরে চলে আসে।
এবং সবার উদ্দেশ্যে রিজাইন করার কথা বলে ফের মাপ চেয়ে চলে আসে বাহিরে। অহানের প্রতি সবার উপর ক্ষোভ থাকলেও এখন সবাই অবাক হচ্ছে এমন ব্যবহার দেখে, এবং সবার মনে অহানের করা অন্যায়গুলো মুছে গেছে। বাসায় ফিরে পিকনিকের সব বন্দোবস্ত করে একটি সুন্দর এরিয়ার উদ্দেশ্যে রওনা হয়। সেখানে আসতে বেশিক্ষণ লাগে না ওদের। এখানে এসে ছোট্ট একটা টেন্ট লাগিয়ে বারবিকিউ করতে থাকে। হামিদা বানু ও আজমল রহমানকে ভিডিও কলে ওদের পিকনিকের মোমেন্ট দেখাচ্ছে। ওদেরকে হ্যাপি দেখে তারাও হ্যাপি। ওরা খুব এনজয় করে আজকের পিকনিকটা। এরই মাঝে ইহিতার মাথায় পেইন উঠলে পাত্তা দেয় না, ঠোঁটে হাসি ফুটিয়ে সবার সাথে স্বাভাবিক ব্যবহার করে। সন্ধ্যার দিকে ওরা গাড়িতে বাসায় ফিরছে। গাড়িতে বসে অহান ঘুমিয়ে যায়। ওদের চেয়েও অহান বেশি পরিশ্রম করেছে আজ, তাই শরীর বেশ ক্লান্ত ছিল। ক্লান্তিতে চোখে ঘুম এসে পড়েছে। গাড়ির পিছনের সিটের মাঝখানে ছিল অহান, ওর দুপাশে ছিল ইহিতা ও আনিকা। রিফাত ছিল সামনে ড্রাইভারের সাথে। অহান ঘুমিয়ে যাওয়ার ফলে ওর মাথাটা বারবার আনিকার কাঁধের উপর পড়ছিল। আনিকা এটা দেখে অহানের মাথাটা ইহিতার কাঁধের উপর রাখে। আনিকার এমন কাণ্ডে ইহিতা ওর দিকে তাকায়। আনিকা মুচকি হেসে আস্তে করে বলে, তোমার দেবর। ইহিতা অহানের মাথাটা আনিকার কাঁধের উপর রেখে দেয়। মুচকি হেসে আস্তে করে বলে, আর তোমার ভালোবাসা? কথাটা শুনে যেন আনিকা কিছুটা লজ্জা পেল। চোখ সরিয়ে নেয় ইহিতার উপর থেকে। ইহিতা এটা বুঝতে পেরে মুচকি মুচকি হাসছে। এদিকে অহান ইহিতা ও আনিকার কথা শুনতে পেয়েছে। প্রথম যখন আনিকা অহানের মাথা সরিয়ে ইহিতার কাঁধে হাত রাখে, তখনই ওর ঘুম পাতলা হয়ে যায়। তবুও চোখ মেলে তাকায় না। ওদের দুজনের কথা শুনে অহান আড়ালে মুচকি হাসে। বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে যে যার মতো শুয়ে পড়ে। কিন্তু ইহিতার চোখে ঘুম নেই। ফ্লোরে বসে একটা কাগজে কিছু একটা লিখতে ব্যস্ত সে। লেখা শেষ করে বিছানায় এসে ঘুমিয়ে পড়ে ইহিতা। দুদিন পর অহান, ইহিতা সহ রিফাত ও আনিকাও বাংলাদেশে একেবারে জন্য চলে এসেছে। ওরাও আর যাবে না, চায় না, এখানে থেকেই জব করবে, বাবা মায়ের সাথে থাকবে। হামিদা বানুর ঘরে সেই আগের মতো হাসি খুশির আমেজ ফিরে আসে, যেটা হারিয়ে গিয়েছিল বহু আগে। তারা বেশ খুশি। মরাসরা পরিবার যেন জীবন্ত হয়ে ওঠে। এই খুশি ভাগাভাগি করে নিতে ইহিতার বাবা মাও আসে এই বাড়িতে বেড়াতে। অনেকদিন পর তারা তাদের মেয়েকে দেখতে পেয়ে বেশ খুশি। এরই মধ্যে অহান আরমানের অফিসে চাকরির জন্য অ্যাপ্লাই করে। আরমানের ভাই হবার সুবাদে অহান সেই কোম্পানিতে ভালো পোস্টে চাকরি পেয়ে যায়। সাথে রিফাতেও সেই একই কোম্পানিতে চাকরি হয়। এই বিষয় নিয়ে তারা আরো বেশি হ্যাপি ছিল। ঠিকমতো চলছিল তাদের দিন। অহান আরমানের মতো অফিসে যেত, রাত পার হলেই বাসায় ফিরত। আর মাঝে মাঝে ভাবি দেবরের খুনসুটি তো আছেই। এখন অহান আর হামিদা বানুকে ভয় পায় না। তবে বাবা মায়ের প্রতি অনেক শ্রদ্ধাশীল হয়েছে অহান। আনিকার বাবা মা অহানের বাবা মায়ের সাথে কথা বলে ওদের বিয়ের ব্যাপারে। হামিদা বানু ও আজমল রহমানের কোনো আপত্তি ছিল না এই বিয়েতে। আর অহানও আনিকাকে বিয়ে করার জন্য রাজি ছিল। সামনের শুক্রবার ওদের এঙ্গেজমেন্ট। সব কিছু ঠিকঠাক চলছিল। হাসি খুশি পরিবার ছিল না কোনো কিছুর ত্রুটি। কিন্তু কথাই আছে, হাসি খুশি দিনগুলো বেশি দিন স্থায়ী রয় না। একদিন দুঃখ প্রকাশ পাবে, আজ না হয় কাল। সকাল থেকে ইহিতাকে ডেকে উঠাতে পারেনি হামিদা বানু। আজমল রহমানও কয়েকবার ডেকেছে, কিন্তু কোনো সাড়া পায়নি। শেষে বাধ্য হয়ে ঘুমন্ত অহানকে ডেকে তুলে হামিদা বানু। অহান ব্যাপারটা শুনেই তড়িঘড়ি করে উঠে ইহিতার রুমের সামনে আসে। অহানও কয়েকবার ভাবি বলে ডাক দেয়, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পায় না। সবার মনের মধ্যে ভয়ের আশঙ্কা দানা বেঁধেছে। অহান দ্রুত দরজা ভাঙার চেষ্টা করে, একা কিছুক্ষণ চেষ্টা করে। পরক্ষণে রিফাতকে ডাক দেয়। রীতিমতো সেখানে কিছু এলাকার মানুষ এসে জড়ো হয়েছে। দুজনে মিলে জোরে ধাক্কাতে থাকে। কাঠের দরজা হওয়ায় এক পর্যায়ে ভেঙে যায়। রুমের ভিতরে অহান, রিফাত, হামিদা বানু, আজমুল রহমান ঢুকেই থমকে যায়। কথা বলার ভাষা তারা হারিয়ে ফেলেছে। বাকরুদ্ধ হয়ে গেছে তারা। ইহিতা বেশ স্বাচ্ছন্দ্যের সাথে ঘুমিয়ে আছে। এক হাত ঝুলে আছে বিছানার নিচে। পরনে ছিল সেই শাড়িটি যেটা আরমান দিয়েছিল। সেই একই রকম স্বাদ ছিল চেহারাতে। তাদের বুঝতে আর বাকি থাকে না ইহিতা আর নেই।
তাদের ছেলে বহু দূরে চলে গেছে, যেখানে আছে এ বাড়ির বড় ছেলে আরমান। হামিদা বানু জোরে চিৎকার করে কান্না করে মাটিতে বসে পড়ে। আজমুল রহমান হামিদা বানুকে বুকের সাথে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করছে, কারণ সে নিজেও কাঁদছে। অহান ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে রিফাতের কাঁধে হাত রেখে বলে, রিপাত ভাবি তো ঘুমিয়ে আছে তাই না? সে তো মারা যায়নি। সামনে গিয়ে দেখ, ভাবি সত্যি ঘুমাচ্ছে। সে মারা যায়নি রে, বল তুই আম্মুকে বল সে ঘুমিয়ে আছে। রিফাত অহানের কথা শুনে অন্যদিকে মুখ ঘুরিয়ে কান্না আটকানোর চেষ্টা করছে। রিফাতের উত্তর না পেয়ে অহান শেষে চিৎকার করে বলে, বল না, কেন বলছিস না তুই? ভাবি তো ঘুমিয়ে আছে রে, বল দোস্ত। জোরে ধাক্কা দিয়ে রিফাতকে সরিয়ে কান্নায় ভেঙে পড়ে অহান। হাঁটু বেড়ে বসে বাচ্চাদের মতো কাঁদছে। এমন কান্না বোধ হয় তার ভাই মারা যাওয়ার সময়ও কাঁদেনি। রিফাত আনিকা ও ইহিতার পরিবারের সবাইকে খবর দিয়ে দেয়। আনিকা অহানদের পাশের এলাকায় থাকতো। খবর পেয়ে দৌড়ে ছুটে আসে অহানদের বাসায়। রুমে ঢুকে ইহিতাকে দেখে দেয়ালে পিঠ ঠেকিয়ে কান্না করে। অহানের আগের দিনগুলোর কথা মনে পড়ে যায়। ইহিতার সাথে কাটানো প্রতিটা খুশি, রাগারাগির দুষ্টুমিগুলো খুব মনে পড়ছে। চিৎকার করে কান্না করছে অহান। কিভাবে মেনে নিবে তার বড় ভাবি আর এই পৃথিবীতে নেই? কিভাবে মনকে বোঝাবে এটা? মন সে বুঝতে চাইছে না। কান্নার এক পর্যায়ে অহান ইহিতার হাতের পাশে দুইটা কাগজ দেখতে পায়। অহান দ্রুত হামাগুড়ি দিয়ে বিছানার কাছে এসে প্রথমে কাগজটি হাতে নিয়ে খুলে পড়তে থাকে। সেই কাগজে কিছু লেখা ছিল। কিভাবে বলবে বা শুরু করব জানি না। প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিই। আমার ব্রেন ক্যান্সার হয়েছিল। বিয়ের পর আমার প্রচুর মাথা ব্যথা করতো। ওষুধ খেলে কমে যেত, কিন্তু পরে তার চেয়ে বেশি মাথা ব্যথা করতো, যার কারণে আরমান আমাকে বাবা মায়ের বিবাহ বার্ষিকীর পরের দিন ডাক্তারের কাছে নিয়ে যাবার কথা বলেছিল। কিন্তু তার আগে আমার দুনিয়া পাল্টে গেল। আরমান যাওয়ার পর আমি অনেকদিন যাবৎ পাগলের মতো আচরণ করেছিলাম। এক কথায় পাগল ছিলাম। এসব আমার কাছে অজানা ছিল। আমাকে চিকিৎসা করিয়েছি ঠিকই, কিন্তু ভাগ্যের কি নির্মম খেলা, ডাক্তাররা আমার ব্রেন ক্যান্সারের কথা জানতে পারেনি। আমি সুস্থ হয়ে একা মাথার ব্যথার জন্য ডাক্তারের কাছে যাই। কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারি আমার ব্রেন ক্যান্সার হয়েছে। তাও লাস্ট পর্যায়ে আছি। যদি অপারেশন করা হয় তারপরেও ভালো হবে না। আমি বেশ খুশি কথাটা শুনে। প্রতিনিয়ত আরমানের স্মৃতিকে আঁকড়ে ধরে ধুকে ধুকে মরার চেয়ে ক্যান্সারে মরা ভালো, তাই এটাকেই বেছে নেই। কিছু মেডিসিন দিয়েছিল। এই ওষুধ রেগুলার সেবন করলে বড়জোর 1 বছর আমি বেঁচে থাকবো। আমি ওষুধ খেতাম না, কিন্তু কয়েকদিন পর যখন মা তোমাকে বিয়ের কথা বলে রাজি হই না, কিন্তু যখন মিথ্যে বিয়ের নাটক করে তোমাকে ভালো পথে ফিরিয়ে আনার কথা বলে, তখন রাজি হই। ওষুধ একেবারে বেশি করে কিনে নিয়ে আসি। তারপর তোমার সাথে চায়নাতে যাই। সেখানে যাওয়ার পরও মাঝে মাঝে আমি মেডিসিন নিতাম না। আর যখন তুমি ভালো হলে তখন অবশিষ্ট মেডিসিন সব ফেলে দেই। আমি জানতাম আজ না হয় কাল মরে যাব, তাই এখানে আসার পর প্রতিনিয়ত আরমানের দেওয়া এই শাড়ি পরে সেজেগুজে থাকি। আমাকে মাফ করে দিবেন সবাই, সবার কাছ থেকে এত বড় সত্য লুকানোর জন্য। দয়া করে আমার উপর রেগে থাকবেন না। আর আহান, যদি কোনো ভুল করে থাকে তাহলে মাফ করে দিও। আনিকাকে বিয়ে করে সুখে থেকো। ভালো থাকবেন সবাই। আরমানের মিষ্টি বউ ইহিতা। অহানের চোখের পানি কাগজের উপর পড়ছে। রিফাত হাত থেকে কাগজটা নিয়ে পড়তে শুরু করে। অহান বিড়বিড় করে বলে, আমি ভালো না হলে হয়তো আরো কয়েকদিন বেশি বেঁচে থাকতেন আপনি। কেন ভালো হলাম আমি? কেন ভালো হলাম? ইহিতার বাবা মা সেখানে এসে উপস্থিত হয়। মেয়ের লাশ দেখে তারা পুরো ভেঙে পড়ে। কি অদ্ভুত মৃত্যু! এবারে ঠিক এই রুমেতে এসেছিল কনে সেজে, আর আজ লাশ হয়ে বের হবে এই রুম থেকে। পুরো বাড়ি জুড়ে কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। কে কাকে সামলাবে? সবার অবস্থা এক। ইহিতার এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। অহান চোখে মুখে ইহিতার হাত ধরে পাগলের মতো বলে, এখন কে আমাকে বকবে? কে আমার গাল টেনে দিবে? কে আমাকে পিচ্ছি অহান বলে ডাকবে? কে বলবে আম্মুকে কল দেব? কে আমাকে শাসন করবে? কার সাথে আমি আমার সুখ দুঃখ শেয়ার করব? ভাত না খেলে কে আমাকে খাইয়ে দিবে? কাকে নিয়ে আমি ঘুরতে যাব বলুন? সব কথার উত্তর আমাকে দিতে হবে। এভাবে না বলে আপনি যেতে পারেন না। উত্তর চাই আমার, উত্তর চাই, উত্তর চাই।
হাতের সাথে ওর মাথা ঠেকিয়ে বলে। ইহিতার হাত প্রচন্ড শীতল ছিল। অহান ইহিতার পাশে থাকা দ্বিতীয় কাগজটি দেখে। কাপা কাপা হাতে সেটি হাতে নিয়ে ঘোলাটে চোখে খুলে দেখে এটা সেই কাগজ যেটাতে অহান ও ইহিতার বিয়ের সাইন ছিল। অহান হাতের উল্টো পিঠে চোখের পানি মোছে। স্পষ্টভাবে অহানের সাইন আছে সেখানে, কিন্তু ইহিতার সাইনের সেখানে ছিল না। সেই স্থানে লেখা ছিল, প্রিয় আরমান, আমার ভালোবাসার শুরুটা যখন আপনাকে দিয়েই হয়েছে, আপনাকে ভালোবেসেই মরতে চাই। আমি শুধু আপনাকেই চাই। প্রতিদিন ভালোবাসায় নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।